প্লিজ ম্যাম, চুপ করুন। আপনাদের বসের আদেশ এটা। জেরিন আর কিছুই বলতে পারল না। তার আগেই কিছু লোক তাকে বেহুশ হওয়ার ইঞ্জেকশন পুশ করে দেয়, আর সাথে সাথে বেহুশ হয়ে যায় জেরিন। কি অবস্থা ওর? ঠিক আছে তো? জি বস, আপনি চিন্তা করবেন না, সব ঠিক আছে। কাল সকালে চোখ মেলে যেদিন দেখবে তার আরেকটা জীবন শুরু হয়ে গিয়েছে। এই বলেই অ্যামির একটা ডেবিল হাসি দেয়। পরদিন সকালে যখন জেরিনের ঘুম ভাঙে তখন হঠাৎ করেই কাল রাতের এক ঝলক ফ্ল্যাশব্যাক মনে পড়ে যায়। সাথে সাথে তার ঘুমের ঘোর কেটে যায় এবং সে নিজেকে একটা মাস্টার বেডরুমে আবিষ্কার করে। আমি বাড়ি যাব। আপনারা কারা আর কেনই বা আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আপনারা কি সুন্দরী মেয়েদের কলিজা ভুনা করে খেয়ে ফেলেন নাকি? মা বলেছিল আমাকে বোরখাওয়ালিটা নাকি মেয়েদের এভাবে ধরে নিয়ে যায়, কিন্তু কিন্তু আপনারা তো বোরখা পরে নাই। তো কে আপনারা? আরে মরছে নাকি সব আমাকে এই রুমের মধ্যে বন্দি করে? জেরিন এসব বলে নিজের অজান্তেই কান্না করে দেয়। বেচারি অনেক ভয় পায়। জাস্ট সে সাহসী এটা দেখানোর জন্যই এসব কথা বলা, আর কি। হঠাৎ তখনই দরজা খুলে দেওয়া হয় বাহির থেকে। যা দেখে ভয়ে জেরিন 4 কদম পিছিয়ে যায়। কালকের মতো কালো পোশাক পরা দুজন প্রথমে রুমে ঢুকে, আর তারপর তাদের দুজনের পিছন থেকে একটা হ্যান্ডসাম ছেলে রুমের মধ্যে প্রবেশ করে। এতটাই সুদর্শন যাকে দেখলে যে কোনো মেয়ে কেন তার মাও বলতো, আই উইশ এমন একটা ছেলে যদি আমার মেয়ের জামাই হতো। যাই হোক, ছেলেটার ফেস দেখলে সেই ফেসের পেছনে লুকিয়ে থাকা আসল রূপটা কেউ টেরই পাবে না। জেরিন যখনই সেই হ্যান্ডসামকে রেগে কিছু বলতে যাবে তখনই সেই হ্যান্ডসাম জেরিনের হাত শক্ত করে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে ডিপলিভাবে বলে, আমি এত নয়েজ লাইক করি না বেবি গার্ল। নেক্সট টাইম যেন এরকমটা আর না হয়। মাইন্ডেড? আপনার কি মাথায় প্রবলেম আছে নাকি? ও বুঝেছি, আপনি এদের সেই বস তাই না? কেন আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? আমি তো আপনাকে চিনিও না। আমি বাড়ি যাব, আর এটা আমাকে কোথায় নিয়ে এসেছেন? উফ, স্টপ। আমার এত কথা শুনতে ভালো লাগে না, তাই চুপ থাকাতেই তোমার মঙ্গল। আর লিসেন, তুমি তোমার বাড়ির নাম ভুলে যাও, আর কখনো যাওয়া হবে না তোমার সেখানে। বাকিটা আমি পরে ভেবে দেখব। আপাতত বাকিকে কিছুদিন খাঁচায় পুরে পোস্ত মানাতেই হবে। আমার নামও জেরেন। আমাকে আপনি চেনেন না। আমি তো বাড়ি যাবই। আপনি এই কথাটা মাথায় ঢুকে নিন। চিনতেই তো চাই আমি তোমাকে বেবি গার্ল। এইসব বলে যখনই অ্যামির তার লোকেদের নিয়ে রুম থেকে বের হবে তার আগেই জেরিন অ্যামিরের এক লোককে ধাক্কা দিয়ে রুম থেকে বাইরে বের হতে নেয়, কিন্তু অ্যামির জেরিনকে ধরে ফেলে। অনেক বার বেড়ে গিয়েছে তোমার, তাই না? তোমার বার আমি কমাচ্ছি। এই বলে অ্যামির জেরিনকে ছুঁড়ে বিছানায় ফেলে দেয় এবং তার গার্ডদেরকে ইশারা দেয়। ইশারা পাওয়া মাত্রই গার্ডরা জেরিনের কাছে এগুতে থাকে। জেরিন বিপদের আশঙ্কা টের পেয়ে আমিরের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। মুহূর্তে একজন গার্ড জেরিনের এক পা শক্ত করে ধরে ফেলে এবং অন্যজন তার হাত। জেরিনের দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। নিজেকে বাঁচানোর সে সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু দুজন পুরুষ মানুষের শক্তির সঙ্গে একটা মেয়ের পেরে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। বারবার সে অ্যামিরের কাছে ক্ষমা চাইছিল, কিন্তু অ্যামির এসব কথা না শুনে আবারও জেরিনকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। বেবি গার্ল, তোমার সাহস কত বড়! তুমি আমার সামনে থেকে পালানোর চেষ্টা করেছো, এত বড় দুঃসাহস দেখিয়েছো, তার জন্য তোমাকে শাস্তি তো পেতেই হতো। এবার শান্ত বাচ্চার মতো ঘুমিয়ে থাকো। ভেবেছিলাম তোমাকে খাবার দেব, কিন্তু তুমি যা বেয়াদবি করেছো তাতে। কথাটা শেষ না করেই অ্যামির তার লোককে রুম লক করে চলে আসতে বলে। রাতে যখন জেরিনের ঘুম ভাঙে তখন সে চোখ মেলেই সামনের সোফায় অ্যামিরকে একটি বই হাতে দেখতে পায়। অ্যামিরের চোখ জেরিনের দিকে যেতেই সে জেরিনের কাছে আসে এবং বলে, জান, ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই, তাই না? আমি খাবার উপরে পাঠাতে বলছি। জেরিন আর না করেনি, কারণ কাল থেকে একটা দানাও পেটে পড়েনি। তোমার জন্য একটা আলাদা রুম ডিজাইন করা হয়েছে, যেখানে তোমার জন্য সব কাপড়, জুতা, কসমেটিক্স স্টক করে রাখা হয়েছে। ডোন্ট ওয়ারি বেবি, কোনো পেন হবে না তোমার। আপনার থেকে বড় পিন আর কি হবে? আই জাস্ট হেট ইউ। আপনি জানেন আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমাকে নিয়ে কেন টেনশন হচ্ছে? আবারও শুরু হয়ে গিয়েছে। আমার মেজাজ খারাপ করো না প্লিজ। শোনো, আমি এখানে এসেছি তোমাকে একটা কথা বলার জন্য। তুমি প্রিপারেশন নাও বিয়ের। 1 উইকে আমাদের বিয়ে হবে। আমার বাবা মা সুইজারল্যান্ডে গিয়েছে, তাই 1 উইক সুযোগ পেয়েছো তুমি। তা না হলে এই মুহূর্তেই তোমার বিয়েটা হয়ে যেত। যাক, সময় পেয়েছো, নিজেকে তৈরি করো আর আমাকে ভালোবাসো। জাস্ট এটাই যথেষ্ট। আরে কি বলছেন?
একে তো চিনি না আপনাকে, তার উপরে জোর করে আমাকে বিদেশে নিয়ে এসেছেন। এখন আবার বলছেন 1 উইকের মধ্যে আমার বিয়ে। আপনি কি আমার অভিভাবক নাকি যে যা বলবেন তাই শুনতে হবে? ইয়েস, বিকজ ফ্রম টুডে আই এম ইউর এভরিথিং, মাইন্ড ইট। খাওয়া শেষে আমির জেরিনকে বলে। এই বলে জেরিনের কপালে চুমু দিয়ে আমির রুম থেকে চলে যায়। জেরিন আবারও রুমে বন্দি, অনেক কান্না পাচ্ছে, কিন্তু কান্না করতে করতে এখন তো চোখের পানিও ফুরিয়ে এসেছে। যে করেই হোক আমার এখান থেকে যেতে হবে। আমি এই আমিরকে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আমার পরিবার, আমার ভালোবাসা, আয়মান সব তো বাংলাদেশে পড়ে আছে। এসব বলেই জেরিন কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে জেরিন অনেক শকড হয়ে যায়, কারণ এইসব বলেই জেরিন কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। পূর্বের অংশ। সকালে ঘুম থেকে উঠে জেরিন অনেক শকড হয়ে যায়, কারণ তার পাশে আমির ঘুমিয়েছিল। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে জেরিন আমিরের বুকে। সে আমিরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। হঠাৎ আমিরের ঘুম ভেঙে যায়, যা দেখে জেরিন তাড়াতাড়ি করে আবারও ঘুমের নাটক করা শুরু করে দেয়। কিন্তু আমির আগে থেকেই সবকিছু বুঝতে পেরে গিয়েছিল, আর তাই সে কোনো কথা না বলেই নিজের ঠোঁট জেরিনের ঠোঁটে ডুবিয়ে দেয়। জেরিন নিজের প্রাণপণ শক্তি দিয়ে আমিরকে সরানোর ট্রাই করলেও ব্যর্থ হয়। এমনিতেও পরপর 2টি ইঞ্জেকশনের পেইন এখনও কমেনি। 15 মিনিট পরে আমির জেরিনকে ছেড়ে দেয়, আর তখন জেরিন আমিরের থেকে দূরে সরে গিয়ে বলে, আপনি ছি, এত নোংরা, দূরে থাকবেন আমার থেকে। আপনার মতো আমি নোংরা না। এইসব শুনে আমিরের গা আবারও রাগে গরম হয়ে যায়। সে রাগী গলায় জেরিনকে বলে, জাস্ট ওয়েট, তোমার শরীরে প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা রহস্য আমি উন্মোচন করব। তুমি শুধুই আমার, দেখে নিও। এই বলেই সে ওয়াশরুমে চলে যায়। এদিকে আবারও জেরিনের নীরব কান্না শুরু হয়ে যায়। সময় চলে যাচ্ছে, বিয়ের দিন ঘনিয়ে আসছে। এখনই সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গিয়েছে। তাই জেরিন ঠিক করে সে আর কান্না না করে এমন একটা প্ল্যান বের করবে যাতে করে এখান থেকে বের হওয়া যায় যে কোনো মূল্যে। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করার জন্য জেরিনকে নিচে আসতে বলা হয়। সেও কোনো কথা না বলে নিচে এসে পড়ে। অ্যামিরের কথা মতো সবটা খেয়েও নেয়। কিন্তু সন্দেহ তো অ্যামিরের তখনই জাগে যখন তার প্রতিটা কথা জেরিন অক্ষরে অক্ষরে পালন করছিল। কিন্তু তবুও অ্যামির হ্যাপি ছিল যে জেরিন এখন তার সব কথাই শুনছে, আর তাই সে জেরিনকে আর কিছুই বলে না। রাতে অ্যামির বাড়ি ফিরলে দেখতে পায় আর জেরিন আর কান্না করছে না। সে যখনই জেরিনকে জিজ্ঞাসা করতে যাবে খাবার খাওয়ার কথা, তখনই জেরিন তাকে বলে ওঠে, আমির, আপনাকে কিছু বলার ছিল আমার। শিওর জান। জান শব্দটি আমিরের মুখে শুনে গাটা একেবারে জ্বলে যাচ্ছিল জেরিনের। কিন্তু কি করার, এখান থেকে পালাতে হলে তো আমির এবং তার কথা সব কিছুই তাকে সহ্য করতেই হবে। আর তাই আর দেরি না করে সে আমিরকে বলে, আমি ভাগ্যকে মেনে নিয়েছি, আমি রাজি বিয়েতে। আমিরের একটু খটকা লাগে, বাট সে এত কেয়ার করে না এবং বলে, জেরিন, আমি চাই তোমাকে বাধ্যভাবে নিজের করে নিতে। আমি অনেক ভালোবাসি তোমায়, বিলিভ মি। কিন্তু যদি পরে জানতে পারি তুমি আমাকে বোকা বানানোর ট্রাই করছো, তাহলে সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠবে সেদিন। এই বলে একটা ডেবিল হাসি দেয় এবং জেরিনের কপালে চুমু দিয়ে শাওয়ার নিতে চলে যায়। এভাবেই 1 উইকের মধ্যে জেরিন আমিরের ভরসা ভালোবাসা দুটোই আদায় করে নেয়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। আমিরের বাবা মা এবং কাজিনরাও এখানে চলে আসে। সকালে নতুন বউ নিয়ে কী আনন্দ উল্লাস, কিন্তু খেলা তো এখনই শুরু। এই কয়দিনে জেরিন এতই আমিরের ভরসা জুগিয়েছিল যে আমির জেরিনের উপর নজরদারি করাও বন্ধ করে দেয়। কিন্তু এটাই যে বিপদ ডেকে আনে। বিয়ের দিন জেরিনকে পরীর মতো করে সাজানো হয়। সব ঠিকঠাক হয়ে গিয়েছে, কিন্তু যখনই আমিরের কাজিনরা জেরিনকে রুম থেকে আনার জন্য যায় তখনই সবাই শকড হয়ে যায়, কারণ রুমের ভেতর জেরিন তো ছিলই না। কাজিনরা তখনও বুঝতে পারেনি যে জেরিন কোথায় গিয়েছে। স্বাভাবিকভাবেই ওয়াশরুম সহ অন্য রুমে এক কথায় বাড়িতেই জেরিনকে খোঁজা শুরু করে দেয়। খোঁজা শুরু হয়ে যায়। ওদিকে কাজী বউয়ের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ পরও জেরিন না আসায় আমিরের রাগ উঠতে শুরু হয়ে যায়। সে যখনই উঠতে নেয় তখন তার কাজিন এসে জানায় জেরিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে আমিরের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। সে তার কাজিনকে আবার আস্ক করে, আর ইউ শিওর? কারণ এটা মজা করার সময় না। আমি কি তোকে মিথ্যা কথা বলবো, তাও আবার এমন একটা মুহূর্তে? বিলিভ না হলে নিজে গিয়ে দেখো। আমির আর দেরি না করে সব রেখে জেরিনকে খুঁজতে চলে যায়। যখন সে সত্যি জেরিনকে খুঁজে পায় না তখন তার শরীর রাগে লাল হয়ে যায়, চেহারায় হিংস্র ভাব চলে আসে। জেরিন, যা করেছো ভালো করনি। আমার বিশ্বাস ভাঙার শাস্তি যে কতটা ভয়ানক হয় তা তোমার চিন্তার বাহিরে। আর পালিয়ে তুমি কোথায় যাবে? তোমাকে আমির খানের কাছেই ব্যাক করতে হবে।
এসব বলে সে বাড়ির সব গার্ডদেরকে ডেকে আনে। তোমরা থাকতে বাড়ি থেকে একটা মেয়ে পালিয়ে যায় কি করে? স্যার, আপনি তো বলেছিলেন ম্যামের উপর এখন আর নজর রাখা লাগবে না। আর বাড়িতে এত মানুষ, কেউ ঢুকছে তো কেউ বের হচ্ছে, তাই হয়তো আমরা বুঝতে পারিনি। তোরা কেউই কাজের না। যদি জেরিনকে না পাই তাহলে তোরা কেউ বাঁচতে পারবি না। আগে থেকে কাপড়ের কাপড় কিনে রাখিস। আমির আর লেট না করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সব জায়গায় খোঁজ চলে যায়, এয়ারপোর্ট, সব বাস স্ট্যান্ড, সব জায়গায়, যাতে করে জেরিন কিছুতেই ইতালি ছেড়ে বাইরে যেতে পারবে না। অন্যদিকে জেরিনের পালিয়ে কই যে চলে এসেছে সে নিজেও জানে না। হঠাৎ একটা নতুন রাস্তায় ঢুকবে, তখনই দুজন ছেলের কণ্ঠ ভেসে উঠল। শুনলাম আমির খানের বউ নাকি বিয়ের আসর থেকে পালিয়েছে। ধরিয়ে দিতে পারলে তো অনেক কিছু পাবে। ধরিয়ে দিতে পারলে তো অনেক কিছু পাবে। তুই কই পাবি? স্বপ্ন দেখ বসে বসে। এসব কথা শুনে জেরিন আর সেই রাস্তায় না ঢুকে অন্যদিকে দৌড়াতে শুরু করে। আসলে জানেন জেরিনকে গার্ডরা চিনতে পারেনি কেন? কারণ সে বিয়ের জামা কাপড় গয়না সব খুলেই একে প্ল্যান করে পাকিয়েছে। বউয়ের পালালে কবেই ধরা খেত। এদিকে বাড়িসও সব কিছু ফেলে জেরিনকে খুঁজতে চলে যায় গাড়ি নিয়ে। মা সেলিনা খানও ছেলের এমন রাগকে অনেক ভয় পায়। সে আন্দাজ করতে পেরেছিল জেরিনের কপালে আজ অনেক ভয়ানক কিছু লেখা হয়ে গিয়েছে। ওদিকে জেরিন পালাতে পালাতে একটা নির্জন এলাকায় চলে আসে, যেখানে মানুষদের আনাগোনা একেবারে কম ছিল। তাই সে সিদ্ধান্ত নেয় আজকের রাতটা এখানেই কোথাও কাটিয়ে দিবে। রাতটা কোনো মতে এখানে কাটাতে পারলেই হয়, সকালে সে নিজের কোনো একটা ব্যবস্থা করে নেবে। এতগুলো পথ হেঁটে এসেছে, কিন্তু একটা গাড়ি পর্যন্ত জেরিনের চোখে পড়েনি। হঠাৎ করেই সে দূরে একটা ছোট্ট বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখে সে অনেক নিশ্চিতও বোধ করে এবং তাড়াতাড়ি সে বাড়িতে গিয়ে নক করা শুরু করে দেয়। তো ভেতর থেকে একটা বৃদ্ধা মহিলা বের হয়ে আসে। আমার না অনেক বিপদ। আজকে রাতে কি আমাকে এখানে থাকতে দেওয়া যাবে? আমি এখানে নতুন, কোনো কিছুই চিনি না। ভুল করে এখানে চলে এসেছি। প্লিজ আমাকে একটা রাত থাকতে দিন, আমি সকালবেলা চলে যাব। মহিলাটি প্রথমে রাজি হচ্ছিল না, পরে আল্লাহ জানে কি ভেবে রাজি হয়ে গেল। রাতে জেরিন বুড়ো দম্পতির সাথে ডিনার করে এবং তারা থাকে একটি ছোট রুম দেয় ঘুমানোর জন্য। জেরিন এতেই যেন অনেকটা হ্যাপি ছিল। এভাবেই জেরিন হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। রাত 2টার দিকে হঠাৎ করে জেরিনের পানি পিপাসা লাগে, আর তাই পানি খাওয়ার জন্য সে খাবার টেবিলের কাছে যেতেই হঠাৎ করে দরজার কলিং বেল বেজে ওঠে। জেরিনের কেমন জানি একটা ভয় কাজ করতে শুরু করে দেয় মনের ভেতর। একবার নয়, বারবার কলিং বেলটা যখন প্রচণ্ড পরিমাণে বাজছিল, তখন বৃদ্ধ মহিলা এবং তার স্বামী রুম থেকে বেরিয়ে আসে। তারা দুজনেই জেরিনকে জিজ্ঞাসা করে, বাহিরে কে? আর এত কলিং বেল চাপছে কেন মাঝরাতে? জেরিন কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং বলে, আমি জানি না, আমার ভয় লাগছে তাই আমি দরজা খুলিনি। আচ্ছা, তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমরা দেখছি বাইরে কে এসেছে। এই বলে তারা জেরিনকে তার রুমে পাঠিয়ে দেয়। পানির বোতল নিয়ে সোজা জেরিন নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এক বোতল পানি এক নিমিষেই শেষ হয়ে যায়, কিন্তু তৃষ্ণা, চিন্তা, ভয় কোনোটাই কিছুতেই যেন শেষ হচ্ছিল না। এদিকে দরজা খুলতেই বৃদ্ধ মহিলাটি এবং তার স্বামী এমন কিছু দেখতে পায় যার জন্য তারা প্রস্তুত ছিল না। আসলে তারা দরজা খুলতেই কিছু কালো পোশাক পরা লোককে দেখতে পায়, যারা তাদের ধাক্কা দিয়েই বাড়ির মধ্যে ঢুকে যায়। আরে কে আপনারা? আর এত রাতে না বলে বাড়ির মধ্যে কেন ঢুকছেন? ওই মেয়েটা কই যে এখানে এসেছে? কোন মেয়ের কথা বলছেন? কোনো মেয়ের খবর জানি না আমরা। নাটক করবি না বুড়ি। এই বলে তাদের ধাক্কা দিয়েই জেরিন যেই রুমে ছিল ওই রুমের দরজায় জোরে জোরে নক করতে লাগে। জেরিন বুঝতে পেরে গিয়েছিল, তাই ভয়ে চুপ করে বসে থাকে, কিন্তু লোকগুলো একসময় দরজা ভেঙে ফেলে। রুমের এক কোণে জেরিন ভয়ে বসেছিল, আর তখনই রুমের মধ্যে অ্যামির প্রবেশ করে। এটা দেখে তো ভয়ে তার হার্টবিট আরও বেড়ে যায়। অ্যামির কোনো জবাব না দিয়েই জেরিনকে টেনে রুম থেকে বের করে আনে, তারপর গাড়িতে উঠায়। জেরিন অনেক চেষ্টা করে পালানোর, বাট সে ব্যর্থ হয়। অ্যামির জেরিনকে বাড়ি নিয়ে গিয়ে এক চর মেরে বিছানায় ফেলে দেয়, তারপর বলে, তুই এখনো আমাকে চিনিসনি। আজ থেকে তোর জাহান্নাম শুরু হবে। আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি কি তা তুই ভালো করে এখন টের পাবি। আজ রাতে তোকে হালালভাবে আমার পাওয়ার কথা ছিল, কিন্তু তোর কপাল তুই খেয়েছিস। গেস্টের সামনে আমার ফ্যামিলি মেম্বারদের তোর জন্য ছোট হয়েছে। দেখ কি হাল করি তোর। প্লিজ মাফ করে দিন, আর হবে না এমন কিছু। শাট আপ। এই বলেই সে নিজের শার্ট খোলা শুরু করে এবং জেরিনের দিকে এগোতে লাগে। একটু একটু করে জেরিন ভয়ে পেছুতে লাগে, কিন্তু এখন কি আর এসব ভেবে লাভ হবে? হঠাৎ আমির জেরিনের এক হাত শক্ত করে ধরে কাঠের সাথে লাগানো লেদার হ্যান্ডকাফস দিয়ে লক করে দেয়।
জেরিন শরীরের সব শক্তি খাটিয়ে দিচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। এভাবে অপর হাতকেও আমির লেদার হ্যান্ডকাফস দিয়ে লক করে দেয়। হাত নাড়ানো জেরিনের টোটালি অফ। এই আস্তে করে সে জেরিনের পাগুলো হার্ডলি চেপে ধরে টেলিস্কোপিক টিউবের সাথে আটকে দেয়। জেরিন যখনই পা ছোড়াছুড়ি করতে নেয় তখনই সেই টিউব আরও প্রশস্ত হতে শুরু করে। কি জান, কিছুতেই তোমার কোনো কাজ হচ্ছে না। এই বলে সে জেরিনের কানের কাছে যায় এবং বলে, আমি জানতাম তুমি এমন হাত পা ছোড়াছড়ি করবে, তাই এসব ব্যবস্থা। এটা টেলিস্কোপিক টিউব, যত লড়বে তত এটা প্রশস্ত হবে। এই বলে সে জেরিনের কানে কামড় বসিয়ে দেয়। ব্যথায় জেরিন আহ বলে চিৎকার দেয়, কিন্তু আমিরের এসবে খেয়াল নেই। আস্তে আস্তে সে নিজের ঠোঁট জেরিনের ঠোঁটে ডুবিয়ে দেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে জেরিনের, কিন্তু কিছুই করতে পারছে না। এভাবেই সে জেরিনের সারা শরীর খুবড়ে খুবড়ে খায়, নানাভাবে জেরিনকে পানিশমেন্ট দেয়। 2 ঘন্টার পর তার স্বার্থ হাসিল হয়ে গেলে ক্লান্ত শরীর নিয়ে জেরিনের উপর থেকে নেমে ঘুমাতে চলে যায়। এদিকে জেরিনের সারা শরীর ব্যথায় শেষ হয়ে যাচ্ছিল। আজ সত্যি তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। এই অসহ্য যন্ত্রণার কারণে কখন সে ব্যথায় আর্তনাদ করতে করতে জেরিন ঘুমিয়ে পড়ে তা সে নিজেও জানে না। সকালে ঘুম থেকে জেগে উঠে তখন সে দেখতে পায় সে আমিরের বুকের মধ্যে। তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে নেয়। আমির তখন ঘুমাচ্ছিল। জেরিনের হাত পা রাতের চাহিদা পূরণ হওয়ার পর পরই খুলে দিয়েছিল, তাই বিছানা থেকে উঠে সে আয়নার কাছে যায়। ছি, কি হাল করেছে সারাটা শরীরে এই নোংরা লোকটার, নোংরা মিচ্ছিন্ন। এখনো সারা শরীর ব্যথা করছে। হঠাৎ পেছন থেকে শব্দ আসে। জেরিন ঘাড় ঘোরাতেই জেরিন দেখতে পায় আমির উঠে গিয়েছে। আপনার কি কোনো জামা কাপড় নেই নাকি? নোংরামির একটা লিমিট থাকা দরকার। দেখেন কি হাল করেছেন আমার। সতীত্ব নষ্ট করে দিয়েছেন আপনি আমার। এখন এই মুখে আমি কাকে দেখাবো? আমাকে দেখালেই হবে। এই বলেই আমির জেরিনের কপালে চুমু দেয় এবং তার কানের কাছে এসে বলে, চিলটা কিন্তু অনেক সুন্দর জায়গায় তোমার। এই বলে মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায় সে। কিন্তু এটা যে এখন শুধুমাত্র ভালোবাসার হাসি না, এটার পেছনে লুকিয়ে আছে তাকে ধোঁকা দেওয়ার ভয়ানক এক প্রতিশোধের গল্প। জেরিনের রুমের মধ্যেও এখন সিসিটিভি ক্যামেরা, কিন্তু এটা জেরিন জানে না। রুমের সামনে 2 জন লোককেও পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। আজ আমির সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। এসেই আগে জেরিনের কাছে যায়। গিয়ে দেখে জেরিন শুয়ে আছে। আমিরকে দেখে জেরিন ভয়ে পিছিয়ে বসে। ভয় পাচ্ছ কেন? আপনি নরখাদক। তুমি কি আমি কি মানে? আমার মনটাকে যে এভাবে কাঁচা খেয়ে ফেললে, তার বেলায় কিছু না। শুনুন, আমি আপনার বউ না, তাই আমি পালিয়েছি। আর এত মেয়ে থাকতে আমার পিছে কেন লেগেছেন? আপনার তো ভাত পেলে কাকের অভাব হবে না। না জানি কত মেয়ের সাথে বিছানায় জড়াজড়ি করেছেন। এই তো মেজাজটা গরম করে দিলি। বাসায় ঢুকতে না ঢুকতেই তোর ফালতু কথা শুরু। এসব বলেও সে নিজেকে কন্ট্রোল করে নেয়। আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি কি চাও না জান তোমার প্রেমিক হাত পা চাটে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকুক? ও ও তোমার তো একটা ছোট বোনও আছে। তুমি তো আর আহ, বড় বোন হয়ে চাইবে না তোমার বোনের একটা নোট ভিডিও বের করে, তাই না? না দেখুন, আমাকে যাই করুন না কেন ওদের কিছু করবেন না। তুমি জানো তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। প্রথম তোমাকে আমি আমার কোম্পানির সামনে দেখেছিলাম। আমি তখন মিটিং শেষ করে সবেমাত্র গাড়ি নিয়ে বের হচ্ছিলাম। একবার না কয়েকবার তোমাকে আমি আমার কোম্পানির সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। চেয়েছিলাম তোমাকে নিচ থেকে গিয়ে প্রপোজ করতে। এত সুন্দর একটা সারপ্রাইজ দিব ভেবেছিলাম, যা তুমি কখনো হয়তো বা কল্পনাও করতে পারবে না। কিন্তু সেদিনই আমার মেজাজটা গরম হয়ে যায় যখন তোমাকে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে রাস্তায় হেঁটে হেঁটে গল্প করতে দেখি। শোনো, আমি না লাইফে কখনো কোনো কিছুর জন্য কারো কাছে থেকে পারমিশন নিইনি। আমি প্রয়োজনও মনে করি না কোনো পারমিশন নেওয়ার। কিন্তু ভেবেছিলাম নিজ থেকে তোমাকে প্রপোজ করব, ভালোবাসার কথা জানাবো। কিন্তু তুমি যা করেছো তা মোটেও সহ্য করার মতো ছিল না। তোমাকে ভালোবাসার একমাত্র হক আমার। আমি ছাড়া তোমার দিকে অন্য কেউ চোখ তুলে তাকালেও আমার সহ্য হয় না। আমার মন চায় তাকে খুন করে ফেলি, কিন্তু তাও তোমার কথা চিন্তা করে তোমার বয়ফ্রেন্ডের কোনো ক্ষতি করিনি আমি। কিন্তু তাই বলে তুমি এটা ভেবো না যে তার কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমার কথা না শোনো, আমাকে বিয়ে না করো, তাহলে তোমার পুরো ফ্যামিলির উপর নেমে আসবে ভয়ানক এক মহামারী, যে মহামারী তোমার পুরো পরিবারকে নিস্তেজ করে দেবে। কিছুতেই আমি আপনাকে বিয়ে করব না, এটা কান খুলে শুনে রাখুন। দেখি আপনি কি করতে পারেন। ও, তুমি দেখতে চাও আমার ক্ষমতা কি? ওয়েট বেবি, দেখাচ্ছি।
বলে আমির একটি ভিডিও ওপেন করে, যা দেখে জেরিনের পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ কেঁপে ওঠে। আপনি আমার বোন সারাকে কিডন্যাপ করেছেন? প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না, ও ছোট্ট মানুষ, ও কিছু বোঝে না এসবের। ও না হয় ছোট, কিছু বোঝে না, কিন্তু তুমি তো বড়, তুমি তো সব বোঝো। তাহলে কেন বুঝদারের মতো কাজ করছো না বেবি? আপনাকে বিয়ে করলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? করবো আমি আপনাকে বিয়ে, নিজের পরিবারের সম্মান বাঁচাতে আমি সব করতে রাজি। এমনিতেও আমার জন্য পরিবারের মাথা একেবারে নিচে হয়ে নেমে গেছে। তারা ভাবছে আমি অন্য একজনের সাথে পালিয়ে গেছি, কিন্তু বাস্তবতা তো কতটা নিষ্ঠুর তা হয়তো বা তারা বুঝতেও পারেনি। আপনি আমাকে আমার পরিবারের সামনে খারাপ বানিয়ে দিয়েছেন। একদম চুপ থাক। বাইরে ভাই, তুই এত কথা বলিস কি করে? আমার কানটা একেবারে হ্যাং হয়ে গিয়েছে। প্লিজ আমির। বলি ভয় পেয়ে গিয়েছো বুঝি? আচ্ছা শোনো, তোমাকে তো আমি বিয়ে করবই, কিন্তু তার আগে তো কয়দিন আমাকে তোমার খুশি করতে হবে। আমি যা যা বলবো সব করতে হবে, সব। কিন্তু আমিরের মাথায় যে কি চলছে তা কেউ জানে না। প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু একটা মানুষ সব কিছুই করতে পারে। শোনো, রাতে একটা হট ড্রেস পরে আমার সামনে আসবে। আমি রুমে এসে যেন দেখি তুমি রেডি হয়ে গিয়েছো। মাইন্ডেড? এইসব বলল আমির। ফ্রেশ হয়ে তার মায়ের রুমে চলে যায়। আমির, তুমি সত্যি কি জেরিনকে ভালোবাসো? আমার জানি কেন অনেক ভয় লাগছে। মম, ভয় পাওয়ার কি আছে? ভয় তো জেরিন পাবে। আমাকে ধোকা দেয়, ওর সাহস কত বড়! ও জানে না প্রতারকদের আমি কতটা ঘৃণা করি। কিন্তু দোলার কি হবে? আমরা তো চেয়েছিলাম ও যেন আমাদের ঘরের বউ হয়ে আসুক। আর মেয়েটা একেবারে আমাদের ফ্যামিলির জন্য যেমন পারফেক্ট, তেমনই সে তোমাকে অনেক ভালোবাসে। আমাকে কে ভালোবাসতো সেটা ফ্যাক্ট না, আমি কাকে ভালোবাসি সেটাই আসল বিষয়। কিন্তু দোলা সত্যি পারফেক্ট। আসলে দোলা হচ্ছে আমিরের স্কুল ফ্রেন্ড। শুধু স্কুল ফ্রেন্ড না, বরং দোলার বাবা এবং আমিরের বাবা একে অপরের বিজনেস পার্টনার এবং ছোটবেলাকার বন্ধু। দুই ফ্যামিলি ছোট থেকে চেয়েছিল এদের দুজনকে একসাথে বিয়ে দেওয়ার। কিন্তু জানেনই তো আমির কতটা জেদি ছেলে। কিন্তু অনেক সময় মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে এমন অনেক কিছুকে আপন করে নেয় যা সে কখনো আপন করতে চায়নি। আমির, তুই যাকেই বিয়ে করিস না কেন, তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে নে। আমি কি আর নাতি নাতির মুখ দেখতে পারবো না? সব পারবে। শোনো, আমি আজকে রাতেই দোলাকে এখানে চলে আসতে বলবো, সব ব্যবস্থা করে ফেলবো। এমনিতে অনেকদিন ধরে আমার সাথে কোনো কথা হয়নি। ওমা, এটা তো ভালো খবর। কিন্তু হঠাৎ করে তুই দোলাকে এখানে আসতে বলছিস কেন? মেয়েটা এমনিতেই তোকে ভালোবাসে। তার উপর যদি জানতে পারে তুই আরেকটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিস, তার সাথেই সময় কাটাচ্ছিস, তাহলে ওই মেয়েটার কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? কিছু হবে। কারো ভালো করতে গেলে তো কারো ক্ষতি হয়ে যায়। মা, তুমি ঘুমিয়ে পড়ো। বাই, গুড নাইট মম। এই বলে আমির জেরিনের রুমে প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে দেখে জেরিনকে সে যেই ড্রেসটা পরতে বলেছে তা এখনো বিছানার উপরেই রাখা, আর জেরিন ঘুমিয়ে পড়েছে। এইসব দেখে আমিরের আরও রাগ উঠে যায় এবং সে এক টান দিয়ে জেরিনকে ঘুমের ভিতরেই বিছানা থেকে ফেলে দেয়। আপনি কি মানুষ? ব্যথায় জেরিন কান্না করা শুরু করে দেয়। তোকে বলেছিলাম না রেডি থাকতে? কি করে রেডি হব? কি বাজে ড্রেস এটা, ছি। এখনই পর, আমার সামনেই। নিজের বিপদ ডেকে আনিস না। বোনের কথা মনে আছে তো? এখনো কিন্তু ওর উপর শারীরিক নির্যাতন শুরু হয়নি, শুধু খাওয়াটাই বন্ধ করা হয়েছে। আল্লাহ, ও ছোট মানুষ। আমি আপনার কথা শুনে কি ওকে খাবার খেতে দেবেন? প্লিজ। ভেবে দেখতে পারি। এরপর জেরিন আস্তে আস্তে করে আমিরের সামনে নিজের জামা খোলা শুরু করে। আমির সোফায় বসে তা উপভোগ করছিল। এরপর সে ওই বাজে জামাটা পরে আমিরের সামনে গিয়ে দাঁড়ায়। আমির নেশালো চাহনি দিয়ে জেরিনের ঠিক কাছে এসে দাঁড়ায়। আর তারপর সে জেরিনের কাছে গিয়ে বলে, প্রেম যন্ত্রণা যে কী মারাত্মক তা তুমি আস্তে আস্তে টের পাবে। এই বলে সে জেরিনকে ধাক্কা দিয়ে সেই রুম থেকে চলে যায়। সেদিন রাতে আমির বাহিরে হ্যাং আউট করে। 2 দিন কেটে যায়। সেদিন রাতের পর থেকে আমির জেরিনের খোঁজ একবারও নিতে আসেনি। জেরিনের চোখে মুখে একটাই প্রশ্ন, একটা লোক যে কিনা তাকে পাগলের মতো ভালোবাসতো, তার এত দ্রুত পরিবর্তন ঘটে কি করে? তাকে সে দেখতে পর্যন্ত আসে না। জেরিন আর কোনো কিছু না ভেবে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সেখানে গিয়ে দেখে নিচে আমিরের মা বসে আছে। জেরিনকে দেখে সুফিয়া বেগম বলেন, আরে মা, তুমি নিচে নামলে যে? আসো, এখানে বসো। কতক্ষণ আর একটা রুমের মধ্যে বন্দি থাকা যায় আপনি বলুন? নিচে আসার অনুমতি তো তোমার আছেই, কিন্তু তুমি নিজেই তো আসোনি এতদিন। আজ এসেছো দেখে ভালো লাগছে। শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। আমি 2 দিন ধরে আমার সাথে দেখা করছে না।
কথা বলো তো দূরে থাক। কি হয়েছে বলতে পারবেন? হঠাৎ ওর কথা জিজ্ঞাসা করছো যে? ওকে তো তুমি ভালোবাসো না, ওর খবর দিয়ে কি করবে? এভাবে বলছেন কেন? আমি জানি আপনার আমার প্রতি অনেক রাগ। আমি ওই দিন যে কাজটা করেছি তা ঠিক হয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ছেলে কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি আমার সাথে টাইম পাস করছে? একটা কথা কি জানো, আমি আমার ছেলেকে অনেক মেয়ের সাথে মিশতে দেখেছি, কিন্তু কোনো নারীর প্রতি সে এতটা আসক্ত ছিল না যতটা না আসক্ত তোমার প্রতি ছিল সে। যাই হোক, এখানে যেহেতু এসেছো, একটু বসো, আমাদের একজন মেহমান আজকে বাড়িতে আসবে। হঠাৎ এই 2 দিন আমিরকে না দেখতে পেয়ে কেমন জানি বুকের মধ্যে খালি খালি অনুভব করছিল জেরিন। তাহলে কি জেরিনের মনে আমিরকে নিয়ে কোনো অনুভব কাজ করা শুরু করে দিয়েছে? একটু পরেই একটি মেয়ে এসে বাড়িতে ঢুকে, যাকে দেখে আমিরের কাজিনরাও তার কাছে চলে যায়। মেয়েটাকে দেখে সবাই যা শুরু করেছিল, দেখে মনে হচ্ছিল যেন এটা তাদের বাড়ির বউ। ন্যাক্কা! এইসব জেরিনের একদম পছন্দ হচ্ছিল না, তাই সে নিজের রুমে যেতে নেয়। কিন্তু তখনই আমিরের মা জেরিনকে পিছন থেকে ডাক দেয়। এই জেরিন, কোথায় যাচ্ছ? দোলার সাথে পরিচয় তো হয়ে যাও। কোনো উপায় না থাকায় জেরিনকে সেখানে যেতে হয়। ও হচ্ছে দোলা, এমিরের বেস্ট ফ্রেন্ড। ওদের সম্পর্ক অনেক ক্লোজ। ও হাই দোলা, আমি জেরিন। তোমাকে তো চিনতে পারলাম না। এই প্রশ্ন শুনে জেরিন কি উত্তর দেবে বুঝতে পারছিল না। না সে আমিরের জিএফ না বউ, তাহলে তো আশ্রিতা ছাড়া কিছুই জবাব দেওয়ার মতো নেই। জেরিনকে চুপ থাকতে দেখে সোফিয়া দোলাকে বলে, আরে বাদ দাও না, তুমি গিয়ে আগে রেস্ট করো, তোমার রুম ওপরেই রেডি করা আছে। জেরিনের বুকটা কেমন জানি করছিল। কেন এত মনে পড়ছে আমিরের কথা। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে যায়। রুমের মধ্যে দরজা লাগিয়ে কান্না করা শুরু করে। এখন আর ওকে পাহারা দেওয়ার মতো গার্ডও নেই। ইচ্ছে করলেই সে পালাতে পারে, কিন্তু আর ইচ্ছে হচ্ছে না তার। এই জীবনটাকেই সে মেনে নিয়েছে, এটাই যেন তার বর্তমান আর ভবিষ্যৎ। রাত 10টা। আজ কেন জানি বাড়িতে একটু বেশিই হই হট্টগোল। সবাই দোলাকে নিয়ে ব্যস্ত। সবাই কত পছন্দ করে ওকে, কিন্তু আমিরের কাজিনরা তো কখনো আমার সাথে কথাও বলেনি। হঠাৎ করেই জেরিনের ডোর নক করা হয়। আসতে পারি? জি। তোমার শরীর ভালো আছে? হুম, কিন্তু আমার খোঁজ নিচ্ছ কেন আদিল? চিন্তা হয় তোমার জন্য। আমি ভাইয়ার জন্য তোমার সাথে কথা বলতে পারি না। আমার মনে হয় ভাইয়া তোমাকে ভালোবাসে না। ও অনেক কষ্ট দিয়েছে তোমাকে, আমি জানি। এইসব শুনে জেরিন মনে মনে ভাবতে লাগে। ইস, এক ভাই নরঘাতক আর অন্যজন নিষ্পাপ, কেমন? ওর নাম আদিল, আমিরের ছোট ভাই। দেখতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম, অনেক ভালো ব্যবহার। ওর সাথে 2-1 বার যখনই জেরিনের সাথে দেখা হয়েছিল, তখনই দূর থেকে হলেও জেরিনকে রক্ষা করতে চেয়েছে সে। কিন্তু আমিরকে তো আপনারা চিনেনি। এখন আর আমির জেরিনের খোঁজ নেয় না। জেরিন কার সাথে কথা বলল কি না বলল সেদিকেও খেয়াল নেই। এই 2 দিনে আদিলের সাথে জেরিনের অনেকটা ভাব হয়ে গিয়েছে। তোমাকে একটা জিনিস দেখাবো জেরিন। হুম, দেখাও। এই বলে সে 1 বক্স চকলেট নিয়ে আসে জেরিনের জন্য। ভাও, আমার চকলেট অনেক ভালো লাগে। হ্যাপি হয়েছ? হুম, অনেক। এই বলে জেরিন খিলখিল করে হাসা শুরু করে। মাশাআল্লাহ, কি সুন্দর হাসি তোমার। এভাবে সবসময় হাসতে পারো না? এভাবে সবসময় চকলেট আনতে পারো না? এই বলে দুজনেই হাসা শুরু করে। আদিল এক মায়াবী চাহনিতে জেরিনের দিকে চেয়েছিল, আর জেরিন তো তার খাওয়া নিয়ে বিজি। ওই আদিল, আমির কখন আসবে? সে তো অনেক আগেই চলে এসেছে। এত তাড়াতাড়ি আজ? আসবে না, তার দোলাচি এসেছে। এটা শুনে জেরিনের মুখটা কালো হয়ে যায়। তার দোলা মানে? বাদ দাও না প্লিজ। আমি নিচে যাব। ওদের সবার মাঝে ওরা কেউ পছন্দ করে না তোমাকে, তুমি বোঝো? তবুও যাব, তুমিও চলো আমার সাথে। ওকে মাই ডিয়ার। এরপর তারা দুজন একসাথে সিঁড়ি দিয়ে নিচে নামা শুরু করে। নিচ থেকে এটা দেখে সবার মুখ কালো হয়ে যায়। আদিলকে দেখে না, বরং জেরিনকে দেখেই। হঠাৎ আমিরের চোখ পড়ে জেরিনের দিকে। জেরিনকে দেখে আমির দোলার মুখে আসা চুলগুলো ঠিক করে দিতে লাগে। দোলাও অনেক হ্যাপি, সে সবসময় এমনটাই চেয়েছিল। হঠাৎ জেরিনকে দেখে দোলা আদিলকে বলে ওঠে, ও কি তোমার জিএফ নাকি নাকি বউ? অনেক সুন্দর মানিয়েছে তোমাদের। এটা শুনে আমিরের মুখ রাগে লাল হয়ে গেলেও সে চুপ করে থাকে। আর জেরিন তো লজ্জায় নিচের দিকেই চেয়েছিল। জানতাম ভালোই মানাবে আমাদের। এই বলে হাসা শুরু করে আদিল। আরে না দোলা, জেরিন আদিলের ফ্রেন্ড, এখানে বেড়াতে এসেছে সে। এই কথা শুনে বাড়ির লোকেরা না যতটুকু অবাক হয়, তার থেকেও বেশি জেরিন অবাক হয়। মনে মনে ভাবতে লাগে, এত তাড়াতাড়ি আমাকে পর করে দিল লোকটা। আমাকে না সে ভালোবাসতো? আদিল নিজেও কি বলবে বুঝতে পারছিল না, তাই জেরিনকে সে নিজের রুমে নিয়ে যায়।
বলেছিলাম না নিচে যাওয়ার কোনো দরকার নেই? শুনলে তো ভাইয়া কি বলেছে? আমাকে না ও ভালোবাসতো? আরে তুমি অনেক বোকা। ও একটা ট্যাক্সি ক্লাভার, হাজারো মেয়েকে ও এইভাবেই ছেড়ে দিয়েছে। আর একটা কথা, দোলাপু কি জানো? আমির ভাইয়ের বাগদত্তা। বাগদত্তা মানে হলো আমার বাবা মা এবং দোলাপুর বাবা মা ছোটবেলা থেকেই চেয়েছিল আমির আর তার বিয়ে হোক। তাদের বিয়ে পুরোপুরিভাবে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তার আগে দিয়ে ভাইয়া বাংলাদেশ যায়, আর সেখান থেকে তোমার সাথে দেখা হয়, তোমাকে ভালো লেগে যায়। তারপর আর কি, তোমাকে এখানে আনার পর তো ওদের বিয়ে স্কিপ হয়ে যায়। সব কিছু বুঝলাম, মেনেও না হয় নিলাম, কিন্তু এই মেয়ে এখন এখানে কেন এসেছে? মেবি দেখো, ভাইয়া আর তার বিয়ে এবার হয়েই যাবে, কারণ শুনলাম ভাইয়া ওকে এখানে আনিয়েছে। এই বলে জেরিন কান্না করতে লাগে। কান্না করতে করতে সেই রুমেই ঘুমিয়ে পড়ে জেরিন। তাই আদিল আর তাকে ডিস্টার্ব না করে সোফায় ঘুমিয়ে পড়ে। সকালে আমির জেরিনের রুমে তার একটা ইম্পর্ট্যান্ট ফাইল খুঁজতে যায়। গিয়ে দেখে দরজা খোলাই রুমের। ভিতরে গিয়ে সে অবাক হয়, কারণ রুমের মধ্যে জেরিন ছিল না। তাই কাউকে না জানিয়ে জেরিনকে এরুম ওরুম খুঁজতে লাগে। ওদিকে জেরিনের ঘুম যখনই ভাঙে তখনই সে দেখতে পায় জেরিন আদিলের রুমে, আর আদিল সোফায় ঘুমিয়ে আছে। এসব দেখে সে কি করবে বুঝতে পারছিল না। তাই সে তাড়াতাড়ি করে আদিলকে ঘুম থেকে জাগিয়ে তুলে। এই আদিল, ওঠো, তুমি আমাকে রাতে জাগাওনি কেন? আদিল ঘুমের চোখে বলে, ঘুমন্তপুরীকে কি করে জাগায় বলো? ওহ আদিল, কি বলছো? সারা রাত ঘুমাতে তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? ওঠো এখন, বিছানায় এসে ঘুমাও। ওকে ম্যাডাম। এদিকে জেরিনকে খুঁজতে খুঁজতে আমির যখন আদিলের রুমের সামনে দিয়ে যেতে নেয় তখনই সেই রুম থেকে জেরিন বের হয়। আর এটা দেখে আমির অনেক বেশি অবাক হয়। জেরিন, এত সকালে তুমি এই রুম থেকে কেন বের হচ্ছ? ওয়েট, আমি বলছি। আসলে কাল রাত আমি এখানে ঘুমিয়ে পড়েছিলাম। হোয়াট? কি বলছো তুমি এসব? আদিল কোথায়? ও তো রুমে ঘুমাচ্ছে। জেরিনও আমিরকে এখানে আশা করেনি। যা শুনে আমিরের মাথা পুরো গরম হয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে আদিলের রুমে গিয়ে দেখে ছেলেটা ঘুমাচ্ছে। কোনো শব্দ না করে বাহিরে আসে এবং জেরিনকে বলে। রাতে বেডেই ঘুমিয়েছিল। কি হলো? আমির আর কিছু বলে না, সোজা জেরিনকে টানতে টানতে তার রুমে নিয়ে যায় এবং দরজা লাগিয়ে দেয়। কেন? তুই যে নষ্টা মেয়ে, এটা আমি ভাবতেই পারিনি। শেষমেশ আমার ছোট ভাইয়ের সাথে রাত কাটিয়েছিলি। ছি, একটু ভাবলি না যে ওটা আমার ভাই? এমন করছো কেন? ভুল বুঝছো তুমি আমাকে। চুপ, একদম চুপ। এই বলেই আমিরের মুখ আর হাত পেছন থেকে বেঁধে দেয়। তারপর সিগারেট খাওয়া শুরু করে। এই জেরিনের দিকে হায়েনার দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক সময় সে জেরিনের গায়ের জামাটি টান দিয়ে ছিঁড়ে ফেলে। জেরিন বারবার ক্ষমা চাইছিল আমিরের কাছে, কিন্তু এসব ক্ষমা তো তার কান অবধি যায়নি। আমির জ্বলন্ত সিগারেটটা দিয়ে জেরিনের পেট পুড়িয়ে দেয়। ব্যথায় জেরিন আর্তনাদ করতে শুরু করে। এক সময় জেরিনকে যন্ত্রণা দেওয়া শেষ হয়ে গেলে আমির সেই রুম থেকে বেরিয়ে যায়। জেরিনের সুন্দর পেটে এখন আমিরের ভালোবাসার চিহ্ন। সে তাকে এতটাই ভালোবাসে যে তাকে যন্ত্রণা না দিলে তার শান্তই লাগে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পালা, কিন্তু জেরিন তার রুম থেকে বের হয়নি। এটা দেখে আদিলের অনেক চিন্তা হতে লাগে, আর তাই সে আর দেরি না করে জেরিনের রুমে যায় এবং সেখানে গিয়েই দেখে জেরিন খাটের কোণে পড়ে আছে। তাড়াতাড়ি করে জেরিনের কাছে যেতেই সে লক্ষ্য করে যে জেরিন জ্ঞান হারায়নি, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। যখনই সে জেরিনকে কোলে তুলে বিছানায় শোয়াতে যাবে তখনই তার হাত জেরিনের পেটের মধ্যে লাগে, আর জেরিন ব্যথায় আহ বলে চিৎকার দিয়ে ওঠে। এটা দেখে যখনই সে জেরিনকে বিছানায় শুয়ে দিয়ে পেটের উপর থেকে জামাটা একটু সরায় তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ জেরিনের পেট পুড়ে গিয়েছিল আর পুড়ে যাওয়া স্থান দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে আদিলের আর বুঝতে বাকি থাকে না যে এসব কার কাজ। আদিল তাড়াতাড়ি করে মলম নিয়ে আসে এবং আস্তে আস্তে করে জেরিনের পেটের মধ্যে লাগিয়ে দেয়। আদিলের নিজের ভেতরও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল জেরিনের এই কষ্ট দেখে। রাতে আদিল জেরিনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরদিন সকালে আমির সবাইকে নিচে ডেকে আনে। জেরিনা ছিল। মা, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমি চাই জেরিন তার রুমটা খালি করে দেয়, কারণ ওই রুমটা আমার পাশে, আর আমি চাই আজ থেকে সেখানে দোলা থাকো। জেরিনের এসব শুনে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এত নিষ্ঠুর মানুষ কি কখনো ভালোবাসার যোগ্য হতে পারে? তখনই হঠাৎ করে জেরিন বলে ওঠে, আমি কিছু বলতে চাই আমির আপনাকে। কি? অনেকদিন তো এখানে থাকলাম, আমার শখ আহ্লাদ সবই পূরণ হয়ে গিয়েছে। এখন আমি বাড়ি যাব এই সপ্তাহে। এটা শুনে আয়ামির অনেক অবাক হয়। এখন কেন যেতে চাইছো? বাড়িতে অনেক কাজ আছে আমার, আর এখানে অনেক তো থাকলাম। এই বলে জেরিন তার রুমে যখনই যেতে নেয় তখনই আমির তাকে বাধা দেয় এবং বলে, আমার কথা তো এখনো শেষ হয়নি। আবার কি কথা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর তা হলো আমি দোলাকে বিয়ে করব।
এসব শুনে জেরিন এবার পুরো নির্বাক হয়ে যায়। হায় রে ভাগ্য, এ কেমন পরীক্ষা! জেরিন আর এক মুহূর্তও দেরি না করে নিজের রুমে গিয়ে প্যাকিং শুরু করে দেয়। কি করছো জেরিন? দেখো আদিল, এখানে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন তো আর সাথে সাথে বাংলাদেশ যাওয়া পসিবল না। তুমি আমাকে একটা হেল্প করবে? এক উইকের জন্য হলেও এখানে থাকার একটা জায়গা করে দিতে পারবে? তারপর বাংলাদেশে যাওয়ার ব্যবস্থাটা প্লিজ করে দিও। দিব, কারণ আমি চাই না এখানে আর তোমাকে কষ্ট পেতে হোক। থ্যাঙ্কস। সেই দিনই রাতে আমিরের রুমে জেরিন যায় তার সিদ্ধান্ত জানাতে, কিন্তু সেখানে গিয়ে দেখে দোলা আর আমির একে অপরের সাথে কি যেন নিয়ে একটা কথা বলছে। সরি, আমি তোমাদের ডিস্টার্ব করতে চাই না, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলতে আমি এখানে এসেছি। যা বলার ফার্স্ট বলো, কারণ আমি আর দোলা একটু লেট নাইট ডিনার করতে বাইরে যাব। আমি কাল চলে যাচ্ছি, এটাই বলতে এসেছিলাম। আরে জেরিন, সামনে আমাদের বিয়ে, আর এখন তুমি চলে যাবে? আমি বাইরের মানুষ দোলা, তোমাদের মাঝে থেকে পথের কাটা হতে চাই না। আর কিছু বলে না। জেরিন যখন সেখান থেকে গিয়ে নিজের রুমে ব্যালকনিতে দাঁড়ায়, হঠাৎ করে সেখানে আমির আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কি করে নিয়েছো জেরিন? ওমা, আমি এই বাড়ি থেকে চলে যাব বলে আমাকে তোমার থেকে অনুমতি নিতে হবে, তাই না? আর তুমি যে আমার অনুমতি ছাড়া অন্য একটা মেয়েকে এই বাড়ির বউ করে এনেছো, তার বেলায় জানি একসময় আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, কিন্তু সেই ধোঁকা দেওয়াটা পুরোটাই স্বাভাবিক ছিল। আমার জায়গায় যে কোনো মেয়ে নিজের জীবন বাঁচাতে একই কাজ করত, কিন্তু আমি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছিলাম, ভালোবাসতে শুরু করেছিলাম তোমাকে। আর তুমি নিজে যে এত বড় ধোঁকাবাজ তা আমার জানা ছিল না। কেন করেছো অন্য একটা মেয়েকে বিয়ে, আমার জীবন নষ্ট করে? আমার মন চেয়েছে, তাই আমি দোলাকে বিয়ে করছি, আর এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। ও, তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে? ইচ্ছে হলে একটা মেয়েকে বিদেশ থেকে কিডন্যাপ করে বাইরের কান্ট্রিতে নিয়ে আসবে, ইচ্ছে হলে সেই মেয়েটাকে ইউজ করবে এবং ছুঁড়ে ফেলে দেবে। ওয়াও, থাকো তুমি তোমার লাইফ নিয়ে হ্যাপি। চিরদিনের মতো চলে যাচ্ছি আমি তোমার জীবন থেকে। প্লিজ যেও না, বাকি জীবনটা এখানেই কাটিয়ে দাও না। বাড়িতে গেলে তোমাকে আর কেউ মেনে নেবে না। একটা কথাও বলবে না। আমি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, সব কিছু এখন থেকে আমি ঠিক করব। অনেক অত্যাচার সহ্য করেছি তোমার, আর এর থেকেও বেশি খারাপ তো তখনই লেগেছে যখন তুমি আমার চরিত্র নিয়ে বাজে ভেবেছো। কিন্তু একটা কথা কি জানো, তোমার ভাই আদিল ঠিক তোমার বিপরীত। সে মানুষ হিসেবে যতটা না পারফেক্ট, একজন লাইফ পার্টনার হিসেবেও তেমনই পারফেক্ট। নিঃসন্দেহে তার জীবনে যেই নারী আছে সেই নারী ভাগ্যবতী হবে। আসলে তোর মতো মেয়েরা না ক্যারেক্টারলেস, আমাকে দিয়ে তো হয়নি। এখন আমার ভাইকে সরসোজা পেয়ে ওর টাকা পয়সা আছে, সব কিছু আছে, তাই ওর পিছনে লেগেছিস। তো যেখানে খুশি সেখানে যেতে পারিস, তুই মরলে আমি আরো বেশি খুশি হব। এসব বলেই আমি সেখান থেকে চলে যাই, আর জেরিন অঝরে কান্না করতে থাকে। পরদিন জেরিন সবাইকে বিদায় দিয়ে ওই বাড়িটা ছেড়ে চলে যায়। আদিল সবাইকে জানায় যে জেরিনের বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে, আর তাই সে জেরিনকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে যাচ্ছে। কিন্তু কেউ আসলে তাদের মধ্যকার আসল সত্যটা জানে না যে জেরিন বাংলাদেশে না গিয়ে আরও 1 সপ্তাহ দেশেই থাকবে। 3 ঘন্টা জার্নির পর আদিল এবং জেরিন একটা জায়গায় গিয়ে পৌঁছায়। জায়গাটা শহর থেকে একেবারে বাইরে, সবটা নির্জন এবং পুরোটাই অনেক সুন্দর একটা পরিবেশ। দূর দূরে পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। ওয়াও, এই জায়গাটা অনেক সুন্দর। জানো, আমি যখন তোমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম তখন আমি যে কোথায় একটা নির্জন জায়গায় চলে গিয়েছিলাম নিজেও বুঝতে পারিনি। ওই জায়গাটা থেকে এই জায়গাটা আরও বেশি সুন্দর। মাই ডিয়ার, সুন্দর মানুষের জন্য সুন্দর জায়গা, এখানে কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না। তোমার খোঁজ শুধুমাত্র আমি আর প্রকৃতি ছাড়া কেউই জানবে না। প্রকৃতি যদি তোমার ভাইয়ের মতো বেইমান হয়ে থাকে, তাকে আমার খোঁজ দিয়ে দেয়। মাই ডিয়ার, প্রকৃতি মানুষের মতো বেইমান হয় না। শোনো, আগে রুমে চলো, তারপর যত মন চায় বলবে। তোমার জন্য সব কিছুর ব্যবস্থা করে রেখেছি। এই বাড়িতে একজন কেয়ারটেকার এবং একজন আয়া আছে। ইস, বাড়িটা কি সুন্দর কাঠে তৈরি। আদিল জেরিনের হাসি খুশি মুখের দিকে তাকিয়ে এক দূর ভাবনায় হারিয়ে যায়। কিছুক্ষণ পর তারা দুজনেই ফ্রেশ হয়ে রেস্ট করতে চলে যায়। রাতে আদিল জেরিনের রুমে আসে। জেরিন, নিচে আসো, আমার সাথে সারপ্রাইজ আছে তোমার জন্য। এত রাতে আবার কিসের সারপ্রাইজ? আর কিছু খাবো, আমি ক্ষুধা লেগেছে অনেক। আরে কথা না বলে আগে আমার সাথে চলো তো। এই বলে আদিল জেরিনের চোখ কালো একটি কাপড় দিয়ে কভার করে দেয় এবং আস্তে আস্তে করে তাকে একেবারে বাড়ির বাইরে নিয়ে আসে। এইবার তোমার চোখ খুলতে পারো। এই বলে সে কালো কাপড়টা জেরিনের চোখের ওপর থেকে সরাতেই জেরিন এমন কিছু দেখতে পায় যার জন্য সে প্রস্তুত ছিল না।
ও ওয়াও, আদিল, এত সুন্দর ডিনারের ব্যবস্থা! সব তোমার জন্য। এসবের কি দরকার ছিল? যাই হোক, অনেক ক্ষুধা পেয়েছে আমার, চলো খাই আগে। তুমি খুশি হয়েছো এটা শুনে? আমার খুব ভালো লাগছে। তাহলে চলো খাওয়া শুরু করা যাক। এরপর খাওয়া দাওয়া শেষ হলে আদিল চাইছিল যে জেরিনের সাথে আরও কিছু সময় কাটাতে, কিন্তু জেরিন কোনো রকমে তাকে বুঝিয়ে নিজের রুমে চলে যায়, কারণ সে অনেক টায়ার্ড, তাই ঘুমোতে হবে। ঘুমানোর আগেও তার সামনে একটা মুখ ভেসে ওঠে, আর তা হলো অ্যামিরের মুখ। কখন যে অ্যামিরের কথা ভাবতে ভাবতে চোখ লেগে যায় জেরিনের ঠিক মনে নেই। ওদিকে অ্যামির যেন কেমন একটা হয়ে গিয়েছে, বাড়িতেও কেমন একটা নীরবতা ছড়িয়ে রয়েছে। খুব মনে পড়ছিল তার জেরিনের কথা। যাওয়া উচিত কি এখন? কি মনে করবে সে আমাকে? আচ্ছা, যা হওয়ার তা তো দেখা যাবে। একটু খোঁজ নিয়ে আসি ওর। রাত 2:26 হঠাৎ করে কেউ একজন জেরিনের রুমে ঢুকে পড়ে। হঠাৎ সেই লোকটা জেরিনের কাছে গিয়ে ওর গালে হাত রাখতেই জেরিন ধরফড়িয়ে উঠে যায়। কে তুমি? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। এই বলে যখন জেরিন লাইট অন করতে যাবে তখনই ওই লোকটা তাকে বাধা দেয়। ইস, কথা বলো না, আমাকে বুঝি চিনতে পারো না? কণ্ঠ শুনে জেরিন চিনে ফেলে। আমির, তুমি এখানে? একেবারের জন্য চলে এসেছি তোমার কাছে। যান, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। প্লিজ আমির, খেতো না। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। জান, আই লাভ ইউ, কখনো তোমাকে ছেড়ে যাব না আমি। এটা শুনে জেরিন যখনই আমিরকে জড়িয়ে ধরতে যাবে তখনই সে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। চিৎকারের শব্দ শুনে পাশের রুম থেকে আদিল দৌড়ে আসে। কি হয়েছে জেরিন? জানি না, পেটে অনেক জোরে হঠাৎ ব্যথা অনুভব করলাম। প্লিজ পানি দাও আমাকে একটু। আদিল লাইট অন করে জেরিনকে পানি দিয়ে জিজ্ঞেস করে, এত রাত হয়ে গেছে, ঘুমাওনি কেন? ঘুমিয়েছিলাম, অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে ব্যথা অনুভব করলাম, তাই ঘুমের মধ্যেই চিৎকার দিয়ে ফেলেছি। আচ্ছা, আগে রিলিজ হও। এখন কেমন লাগছে? কাল হসপিটালে নিয়ে যাবো ওকে। না, আমি ঠিক আছি। তুমি কেন ঘুমাওনি? আমি লেট করে ঘুমাই। যাক, রাত জেগে তো কারো উপকারে আসতে পারলাম। যাই হোক, এখন ঘুমাও তো একটু। এই বলে জেরিন আবারও শুয়ে পড়ে। অ্যামিরের কথা অনেক মনে পড়ছে আজ তার। জীবনের সব কষ্ট, দুঃখ, রাগ, অভিমান ভুলে যদি অ্যামির এভাবে তার কাছে ফিরে আসতো ভালোই তো হতো তখন। ওদিকে অ্যামির এখনও জেরিনের জন্য ছটফট করছে, কিন্তু সে জেরিনের কাছে যেতে পারেনি। কেন জানেন? কারণ দোলা তাকে বাধা দিয়েছে, আর এখন জেরিনের সাথে দেখা করলে হয়তো আরও প্রবলেম তৈরি হতে পারে। সকালে অ্যামির ঘুম থেকে উঠেই দেখে বাড়িতে বিয়ে বিয়ে একটা ভাব, কিন্তু তার কেন জানি ভালো লাগছে না। কিন্তু কেন? এসবের জন্যই সে ওয়েট করেছিল। দোলাও অ্যামিরের বদলে যাওয়াটা লক্ষ্য করছিল, তাই বারবার জেরিনের নামে বাজে কথা সে অ্যামিরকে গিয়ে বলছিল। ছি, কেমন মেয়ে জেরিন! এক ভাইয়ের সাথে রাত কাটিয়ে এখন আরেক ভাইকে ধরেছে। দোলা, চুপ, আজে বাজে কথা বলো না। যা সত্য তাই তো বললাম, আমার কি দোষ? হয়েছে? না, কিছুই হয়নি। আমাদের বিয়েটা একবার হলেই তারপর শান্তি পাবো আমি। অ্যামিরের এসব শুনতে ভালো লাগছিল না, তাই সে অফিসের জন্য চলে যায়। দুপুরে হাসপাতাল থেকে হঠাৎ অ্যামিরের কাছে কল আসে, তার মা নাকি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই অ্যামির অফিসের সব কাজ ফেলে তাড়াতাড়ি করে তার মাকে দেখার জন্য হাসপাতালে চলে যায়। সেখানে যাওয়ার পর ডাক্তার জানায় যে তার মায়ের তেমন কিছু হয়নি, হঠাৎ করে সুগার কমে যাওয়ার কারণে এই অবস্থা। ডাক্তার কিছু ওষুধের নাম লিখে দেয় প্রেসক্রিপশনে, যা দেখে অ্যামির তাড়াতাড়ি করে কেবিন থেকে বের হয়ে ওষুধগুলো যখনই কিনে আনতে চাই তখনই হঠাৎ করে তার আদিলের সাথে ধাক্কা লাগে। তুই এখানে কি করছিস? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কি করছো? মাকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল, তাই এখানে এসেছি। আল্লাহ, মায়ের কিছু হয়নি তো? না মা, ঠিক আছে। এবার বল, তুই এখানে কি করতে এসেছিস? আর জেরিন কোথায়? জেরিন কোথায় মানে? ও তো কবেই বাংলাদেশে চলে গিয়েছে। আর ওর কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? চুপ, একদম ড্রামা করবি না। তুই ভুলে যাস না আমি আমির, আর আমি যে জেরিনের সব খবর রাখি এটা তুই ভালো করেই জানিস। এতই যখন ওর খবর রাখো, তাহলে আমাকে কেন ওর কথা জিজ্ঞেস করছো? নিজেই খুঁজে নাও না। আর শোনো, মেয়েটা যেখানে আছে ওকে একটু শান্তিতে থাকতে দাও। মেয়েটা যে তোর সাথে আছে আমি ওটা ভালো করে জানি। কই লুকিয়ে রেখেছিস সেটা বল, তা না হলে কিন্তু আমাকে অন্য কিছু ভাবতে হবে। অ্যাজ ইউ উইশ ব্রো। তখনই হঠাৎ করে পাশের কেবিন থেকে নার্স বের হয়ে বলে পেশেন্টের বাড়ির লোককে। আদিল বলে ওঠে, আমি আপনাকে ডাক্তার ভিতরে ডাকছে। যা শুনে আদিল ভিতরে চলে যায়, আর তখন অ্যামির সেখানে যায়। সেখানে গিয়ে অ্যামির অনেক অবাক হয়, কারণ
সেখানে গিয়ে অ্যামির অনেক অবাক হয়, কারণ ভিতরে জেরিন ছিল। অ্যামির যখনই জেরিনের কাছে যেতে নেয় তখনই আদিল তাকে বাধা দেয়। এখন দেখছো না ও বিশ্রাম নিচ্ছে, কেন বিরক্ত করতে এখানে এসেছো? কি হয়েছে ওর? কি করেছিস তুই ওর সাথে? আমাকে কি নিজের মতো পেয়েছো নাকি? মেয়ে মানুষের গায়ে তো কাপুরুষরা হাত তোলে। বেশি ফলে ফেলেছিস না আদিল? দুই ভাইয়ের এমন ঝগড়ার কারণে ডাক্তার বিরক্ত হয়ে তাদেরকে বলে, আপনারা প্লিজ থামবেন। দেখছেন একজন পেশেন্ট এখানে রয়েছে, তারপরেও আপনারা আপনাদের মতো ঝগড়া করেই যাচ্ছেন। ঝগড়া যদি করতে মন চায় তাহলে বাইরে গিয়ে করেন। এটা শুনে আদিল ডাক্তারের কাছে ক্ষমা চায় এবং জিজ্ঞাসা করে জেরিনের কি হয়েছে। তখন ডাক্তার তাকে বলে, পেশেন্টের হাজবেন্ড শুধুমাত্র এখানে থাকবে, তার সাথে আমার কথা আছে। যা শুনে দুই ভাই একেবারে হতবাক হয়ে যায়, কারণ পেশেন্টের অর্থাৎ জেরিনের তো বিয়েই হয়নি। কিন্তু অ্যামির কিছু বলার আগেই আদিল তাকে বলে, তুমি চলে যাও, আমি থাকছি। বেশি বলে ফেলছিস না আদিল? তুই কে? জেরিনকে ভালোবাসি আমি থাকবে এখানে। কি ভালোবাসো? এত ভালোবাসো দেখি তো অন্য একটা মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছ। উফ, আপনারা তো ঝগড়া কেন করছেন? যা শুনে আবারও দুজন চুপ হয়ে যায়। আচ্ছা, দুজনে কি পেশেন্টের বাড়ির লোক? জি। তাহলে তো ভালোই। আর ওনার হাজবেন্ড? আমি। বলুন কি বলবেন? এটা শুনে আদিলের মাথা পুরো গরম হয়ে যায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছে। হঠাৎ তখনই জেরিন চোখ মেলে তাকায় এবং বলে, কি হয়েছে আমার? কি শোনা যান? আমির? চলে এসেছি। এই দেখো, আমি তোমার সামনে। আদিল কোথায়? এটা শুনে আমিরের মাথা তো ঠিকই গরম হয়, কিন্তু এখন সে এসবের মুডে নেই। শুনুন, আপনারা একটা খুশি সংবাদ আছে। মাস জেরিন ইজ প্রেগনেন্ট। এটা শুনে আমির কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তার সন্তান আসতে চলেছে, এর থেকে বড় কিছু কি আর করার। কিন্তু জেরিনের মুখে কোনো হাসি নেই, আর আদিলেরও সেম। জেরিনের মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, এই সন্তানের আসল বাবা কি তাকে আদেও মেনে নিবে? এই সন্তান পৃথিবীতে আসলে কি জবাব দিবে সে? বাবা ছাড়াই এর জন্ম। কি ভাবছেন আপনারা? সন্তান আসার কথা শুনে তো মানুষ পাগল হয়ে যায় খুশিতে, কিন্তু আপনারা তো। এটা শুনে আদিল বলে, আপনার মন চাইলে আপনি পাগল হন, আমাদের শখ নেই পাগল হওয়ার। জেরিনের সব কিছু ঠিক থাকলে বলুন, বাড়ি যাবো আমরা। জেরিন আমার সাথে যাবে, আজ থেকে ওই বাড়িতেই থাকবে সে। তুমি চাইলেই সব হবে না তো। এসব শুনে জেরিন বলে ওঠে, ঠিকই তো, কি পরিচয় আপনার বাড়িতে থাকবো আমি? তাহলে এখন আদিলের সাথে কি পরিচয়ে থাকছো? তোমার মাইন্ড কি কখনো চেঞ্জ হবে না? ছি। শোনো জেরিন, অনেক কথা আছে তোমার সাথে, বাড়িতে যেতে হবে তোমাকে আমার সঙ্গে। হয় না এসব, সবকিছুর জন্য একটা পারফেক্ট সময়ের প্রয়োজন। কি গো ভাইয়া, বলেছিলাম না তোমার এসব মন ভোলানো কথায় তুমি আর কারো মন ভোলাতে পারবে না। সেই সব দিন এখন আর নেই। আদিল, চলো আমাদের বাড়ি যেতে হবে। চলো। সেই দিন জেরিনের চলে যাওয়ার সময় সে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু একবারও কি জেরিনের হৃদয় তার জন্য কেঁদে ওঠেনি? কেন সে একটা বারের জন্যও পেছন ফিরে তাকালো না? ওদিকে মুখে যতই আমিরকে এসব কথা বলুক না কেন, জেরিন তার এই হৃদয় শুধু আমিরের জন্য হাহাকার করছে। কিন্তু কি করে যেত সে ওই বাড়ি? বাচ্চাটাই বা কি পরিচয়ে পৃথিবীতে আসতো? কিন্তু এটা আমিরের ভালোবাসার চিহ্ন, তাই এভাবে তো একে দূরছাই করা যায় না। এখন তার বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা এই শিশু, তাই ওর জন্যই হলেও তাকে লড়াই করতে হবে জীবনের সাথে। এখন আপনাদের মনে একটাই প্রশ্ন, যে হাসপাতালে আদিল আর জেরিন আসলো কি করে? আসলে সকালে নাস্তা খাওয়ার পর হঠাৎ করেই জেরিন অনেক বমি করা শুরু করে। নিজেকে সামলে নিলেও শরীর আরও খারাপ হওয়া শুরু করে, তাই আদিল কোনো উপায় না পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে। এভাবে 2 রাত 3 দিন চলে যায়। সকলের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আদিল, আমির আর জেরিন, 3 জনের মাথাতেই 3 ভিন্ন চিন্তা। জেরিনের চিন্তা ভাবনা তো আপনারা জেনেই গেছেন, বাকি 2 জনের ভাবনা না হয় পরে জানতে পারবেন। ওদিকে আমিরের বিয়ের ডেট ঠিক হয়ে গিয়েছে, 1 উইক পরেই বিয়ে। আদিল এই বিয়েতে অনেক হ্যাপি, কিন্তু জেরিনের লড়াই করার মতো হয়তো শক্তি নেই। শুরু থেকে তো এই পর্যন্ত কম কিছু তো আর সহ্য করতে হয়নি তাকে, আর কত। রাতে খাওয়া দাওয়া শেষ করে জেরিন বই পড়ছিল, এমন সময় হঠাৎ করে বাড়ির সব লাইট অফ হয়ে গেল। আজ সার্ভেন্ট ছুটিতে আছে, আর আদিল ইম্পর্ট্যান্ট একটা কাজে বাইরে গিয়েছে। উফ, ধুর,
এমন সময় কারেন্ট যাওয়ার সময় হলো? ফোনের লাইট অন করতে যাবে তখনই হঠাৎ নিচে কিছু একটা পড়ার শব্দ হয়, যা শুনে জেরিন অনেক ভয় পেয়ে যায়। তখনই তার হাত থেকে ফোনটাও পড়ে যায়। আস্তে আস্তে করে জেরিন নিচে যেতে লাগে। হঠাৎ করে কিছু একটা সুগন্ধ তার নাকে এসে লাগে। হঠাৎ পারফিউমের মতো গন্ধ কি করে বের হলো? তাহলে কি শেষমেশ চিনি ধরবে আমাকে? জেরিন আর কিছু না বলেই কান্না শুরু করে দেয়, কিন্তু হঠাৎ করেই কিছু একটা তাকে পেছন থেকে টান দেয়। ফলে জেরিন ওই জিনিসটার উপরে গিয়ে পড়ে। আল্লাহ বাঁচাও, ভূত! কিন্তু যার উপরে জেরিন পড়ে গিয়েছে সে কোনো কথা না বলে জাস্ট জেরিনকে বলে উফ। আর এই বলেই একটা পকেট থেকে রুমাল বের করে জেরিনের মুখে ধরে। ব্যাস আর কি, জেরিন বেহুশ। জ্ঞান ফিরে আসার পর জেরিন চমকে উঠে, কারণ সে যে আবারও অ্যামিরের সাজানো জাহান্নামে উপস্থিত। ঠিক প্রথম দিনের মতো আবারও সেই নিশালো চাহনি আর ডেভিল হাসি দিয়ে জেরিনের ঠিক সামনের চেয়ারে বসে আছে অ্যামির। হাই বেবি গার্ল, এত ভয় পাচ্ছ কেন? হারিয়ে গেছো বুঝি? আপনি আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? রাগলে তোমাকে বেশ লাগে, আমার এমন মেয়ে পছন্দ। কিন্তু এখানে আনা এত ভয় কেন পাচ্ছ? তুমি না আমাকে ভালোবাসো? আমার বাচ্চার দোহাই লাগে, যেতে দিন দয়া করে আমাকে। কি করে যেতে দিয়ে যান? ওই বাচ্চার বাবা যে আমি। চুপ! এত কিছু করার পরেও নিজেকে এই বাচ্চার বাবা বলতে লজ্জা করে না? শাট আপ! এখানে নাকামি করার জন্য ডেকে আনিনি, এনেছি একটা বিশেষ কারণে। শোনো, সামনের শুক্রবার আমার আর দোলার বিয়ে। বিয়েতে তোমাকে ইনভাইট না করে থাকতে পারলাম না। আর আমি চাই শুধু বিয়ে কেন, বাচ্চাটা না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকো। তা না হলে কি পরিবেশের কি অবস্থায় আমার বাচ্চা জন্ম নেবে তা আল্লাহ জানে। তাই আমি চাই তুমি এখানে থাকো ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত। মাথায় কি সমস্যা আছে তোমার? কি ভেবেছো তুমি নিজেকে? তুমি যা চাইবে তাই হবে নাকি? এসব তোমার ভুল ধারণা মিস্টার আমির। আমি তো এখান থেকে যাবই, তা যে করেই হোক। আমি তোমাদের রং তামাশা দেখার জন্য বসিনি। তোমার তো লজ্জা করে না? একটা মেয়ের জীবন নষ্ট করে তাকে প্রেগনেন্ট করে এখন আরেকটা মেয়েকে নাচতে নাচতে বিয়ে করে নিতে যাচ্ছ? তুমি নির্লজ্জ আর বেহায়া একটা লোক। আর কিছু বলে ওঠার আগেই অ্যামির জেরিনকে শক্ত করে ধরে লিপ কিস করে। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করার পরও যখন কোনো কাজ হয় না, তখন জেরিন হাত পা ছোড়াছুড়ি বন্ধ করে দেয়। নিজের প্রয়োজন শেষ হয়ে গেলে অ্যামির জেরিনকে ছেড়ে দেয়। বাচ্চা নাকি এখনো? এত ছোড়াছুড়ি করছে কেন হাত পা? তুমি তো খারাপ কেন? এখনো তো আমার খারাপ রূপটা তুমি দেখলেই না। আর বাদ কি রেখেছো? অ্যামির আর জেরিনের কোনো কথা না শুনে তাকে ঘরবন্দি করে সেখান থেকে চলে যায়। অ্যামির আর জেরিনের কোনো কথা না শুনে তাকে ঘরবন্দি করে সেখান থেকে চলে যায়। আর এইবারকার পাহারা আরও বেশি কড়া করে দেওয়া হয়। এদিকে রাতে আদিল বাড়ি এসে জেরিনকে না দেখতে পেয়ে ঘাবড়ে যায়। তার মাথায় একটাই চিন্তা, মেয়েটা গেল কোথায়? বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞেস করার পর উনি বলেন, জানি না স্যার, আমার যে কি হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম নাকি বুঝতে পারছি না। বাট একটা কালো মাস্ক পরা লোক এসেছিল, কিন্তু পরে যে কি হলো কিছু মনে নেই। আদিলের আর বুঝতে বাকি থাকে না যে এসব কার কাজ। আদিলের হাতে থাকা ফ্লাওয়ার বাকেটটা সে রাগের কারণে সেখানে ফেলে দেয়। এরপর তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে দোলা আসে জেরিনের রুমে। দেখলে তো ও কি হলো, রিয়েল লাভ অল টাইম জিতে যায়। অনেক ভালোবাসি আমিরকে আমি। দেখা যাবে কে কাকে ভালোবাসে। কিন্তু একটা কথা কি জানো তোলা? আমার প্রতি এমিরের চোখে যে ভালোবাসাটা কাজ করে, তার চোখে তোমার জন্য কিন্তু এমন ভালোবাসা আমি দেখতে পাই না। আর শুনতে পেয়েছো তো, আমিরের বাচ্চা আমার গর্বে। আমিরের নাকি আদিলের কে জানে, বড় ছোট সবার সাথেই তো শুয়েছো। আর কিছু বলে ওঠার আগেই আমি সেখানে চলে আসে। দোলার এমন কথাই তার প্রচুর রাগ উঠে। মন চাইছিল এক চড় দিতে। মাথা খারাপ তোমার? একটা কথা কান খুলে শুনে রাখো, আর একদিন যদি এসব কথা বলতে দেখি তোমাকে, সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। ট্রেনের পেটে আমার অস্তিত্ব রয়েছে, কথাটা যেন মাথায় থাকে। দোলা এসব কথাই একেবারে হিংসে জ্বলে পড়ে যাচ্ছিল, কিন্তু কি আর করার। এখন কিছু করতে গেলে যদি অ্যামির বিয়ে ভেঙে দেয়, পরে তো নদীর এ কুলো যাবে আর ও কুলো। না পাবে অ্যামিরকে পটাতে, না পারবে এই বাড়ির বউ হতে। দোলা চলে যাওয়ার পর অ্যামির জেরিনকে বলে, ওর কথায় কিছু মনে নিও না, এ একটু এমনই। তোমার শরীর ঠিক আছে? আমার আর শরীর? যেখানে মনের কোনো শান্তি নেই সেখানে শরীর দিয়ে হবেটা কি?
হয়েছে, তোমাকে সুস্থ থাকতে হবে, আমার বাচ্চার জন্য হলেও। এত বাচ্চা বাচ্চা করছো, তাহলে কেন ওকে এত বড় করে দিচ্ছ? আমাকে ভালোবাসো তুমি, এটা আমি ভালো করেই জানি, তাহলে এত নাটক কেন? জেরিন, কুল প্লিজ। রাখো তোমার কুলকিনারা নিজের কাছে। আমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে এখন কুলকুল করছো। আমির আর কিছু না বলে সেখান থেকে জেরিনকে রেখে চলে যায়। ওদিকে গাড়ির মধ্যে আদিলের রাগ কিছুতেই কমছিল না। এমির ভাই, আমার কাজটা তুমি ভালো করে নি। আমি কখনোই তোমার জন্য নিজের ভালোবাসার মানুষকে পাইনি। না পেয়েছি আমার প্রথম ভালোবাসাকে, না এখন জেরিনকে পেতে দিচ্ছ। আজ জেরিনকে নিজের মনের কথা খুলে বলার জন্য আমি সব ঠিকঠাক করে ফেলেছিলাম, কিন্তু তুমি সব নষ্ট করে দিয়েছ। এর মাসুল তো তোমাকে দিতেই হবে, যতই বড় ভাই হও না কেন তুমি আমার। বাড়িতে বিয়ের গন্ধ ছড়িয়ে পড়েছে, কি সুন্দর খুশি সবাই। এদিকে আমিরকে কেমন জানি একটা লাগছে, কিছু নিয়ে ভাবছে হয়তো সে। দোলার শখ পূরণ হচ্ছে, আমিরের বাবা মন মতো বউ পাবে, কিন্তু আমির কি জেরিনকে হারিয়ে রিয়েল লাভ পাবে? রাতে আদিল এসেই বাড়িতে চেঁচামেচি শুরু করে দেয়। তার এমন ভয়াবহ রূপ বাড়িতে এর আগে কেউ আর দেখেনি। সে রেগে একেবারে লাল, কারোর সাথে কোনো কথা না বলে আগে আমিরের রুমে যায়। বেশ খানিকটা পর সে যে রুমে থাকার পর যখন কোনো সারা শব্দ পাওয়া যায়নি, তখন আমিরের মা চিন্তায় পড়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে আমিরের রুমে যায়। আমিরও ভালোভাবেই দরজা খুলে দেয়, কিন্তু রুমের ভেতরে গিয়ে যে আমিরের মাকে এমন কিছু দেখতে হবে তা সে ভাবতেও পারেনি। আমি কিছু বুঝতে পারছি না, এই তো তেরে গেলি নিজের ভাইয়ের রুমে, আর এখন দুই ভাইয়ের মুখেই হাসি। মা, আমি অনেক হ্যাপি, আর সবটাই ভাইয়ের জন্য। কি রে আমির, কি হয়েছে? আদিল কি বলছে? তেমন কিছু না মা, আমি তো একটা সিদ্ধান্ত নিয়েছি, শুধুমাত্র কিসের সিদ্ধান্ত? ফ্রাইডে দুটো বিয়ে হবে। মানে কি? মানেটা আমি বলছি মা, ভাইয়া শেষমেশ আমার ইচ্ছে পূরণ করছে। কি ইচ্ছে? ফ্রাইডে আমার আর জেরিনেরও বিয়ে হবে। কিন্তু এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমি জেরিনকে ভালোবাসি। কিন্তু ও তো প্রেগনেন্ট। হোক প্রেগনেন্ট, 10 বাচ্চার মা হলেও আমি ওকেই বিয়ে করব। মানুষ কি বলবে? যে মেয়ের সন্তানের বাবা বড় ভাই, সেই মেয়েকে শেষে ছোট ভাই বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে আমির তার মাকে বলে ওঠে, দেখো মা, কেউ জানে না যে জেরিন প্রেগনেন্ট, শুধুমাত্র বাড়ির লোক ছাড়া। আর জেরিনের সাথে আদিলের বিয়ে হয়, তাহলে তো জেরিন তার বাচ্চাকে সারা জীবনের জন্যই দেখতে পারবে, কারণ ওই বাচ্চা আমার। তাই ও হওয়ার পরপরই ওকে আমি জেরিনের কাছ থেকে নিয়ে নেব। বাট ওদের বিয়ে হলে জেরিন তার বাচ্চাকে সবসময় কাছে পাবে। আমির বাবা, আমি জানি না তোমার মাথায় কি চলছে, বাট প্লিজ এমন কিছু করো না যে কারো ক্ষতি হয়। ডোন্ট ওয়ারি মম। জেরিনকে সব জানিয়েছো? ও কি রাজি? এখনই জানাবো, বাট সে রাজি কিনা রাজি তাতে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার মম। ছেলের এমন কথাই আর কিছু বলার সাহস পান না আমিরের মা। মেয়েটার জন্য তার সত্যিই মায়া হচ্ছে। নিজের যদি তার কোনো মেয়ে হতো আর তার সাথে যদি এমন কিছু হতো, তাহলে কি এসব সে সহ্য করে নিত? আদিল যখন আমিরের সাথে যেতে নেয়, তখন আমির তাকে বলে, তুই থাক, আমি কথা বলে আসি। আমার কি যাওয়াটা দরকার না? না, নিজের রুমে যা। এই বলে আমির জেরিনের রুমের দিকে যেতে নেয়। ওদিকে আদিল যখন নিজের রুমে যাচ্ছিল, তখনই হঠাৎ করে দোলা তার সামনে চলে আসে। আদিল তাকে এড়িয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু দোলা পথ আটকায়। ও মা, কথা বলবে না বুঝি আমার সাথে? আর কত রাগ করে থাকবে? দোলা, তোমার সাথে কথা বলার একটু ইচ্ছে নেই আমার। কেন কেন? কারণ তুমি একটা ফালতু মেয়ে। ওই চুপ একদম। এখন আর আমাকে এসব বলার কোনো অধিকার নেই তোমার, কারণ কালকে বাদে পরশু তোমার বড় ভাইয়ের বউ হব আমি। ভাইকে যে মিথ্যা নাটকে ফাঁসিয়েছো তা হয়তো ভাই এখনো বুঝতে পারেনি। আফসোস। শোনো, এসব এখন আর বলে লাভ নেই। কাল বাদে পরশু এই বাড়ি পুরো আমার আন্ডারে চলে যাবে, কারণ আমি নিজেই আমার বসে। শেষমেশ যেন আবার তোমাকে সবকিছু হারাতে হয় না। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মিস্টার এক্স। ভালোই হয়েছে চলে গিয়েছিলে আমার লাইফ থেকে, তা না হলে জেরিনকে কখনোই আমি পেতাম না। ফ্রাইডে আমার আর ওর বিয়ে, তুমি আর তোমার হুবু স্বামী দূরে থাকবে আমাদের থেকে। আর কি বললে, রাজত্ব করবে এই বাড়িতে? একটা কথা মনে রাখো, আমরা দুই ভাই সমান সম্পত্তির অধিকারী। আর বিয়ে তো আমিও করছি, বউ তো আমারও থাকবে। দেখো আমির, ভাইয়ের উপর প্রতিশোধ নিতে জেরিন না আবার তোমার খাবারে বিষ মিলিয়ে দেয়।
দোলার গা জ্বলে যাচ্ছিল এইসব শুনে। সে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। কি ভাবছেন তাদের মাঝে এত কিসের শত্রুতা? আসলে আজ থেকে 4 বছর আগে আদিল আর দোলা একে অপরকে ভালোবাসতো, কিন্তু দোলা আস্তে আস্তে টাকার পাগল হয়ে ওঠে। পারিবারিকভাবে তার এবং আদিলদের পরিবারের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে একদিন আমিরের সাথে দোলার বিয়ের প্রস্তাব করে দোলার বাবা। প্রথমে দোলা এসবের রাজি না হলেও পরে তার মাথায় আসে যদি সে এই বাড়ির বড় বউ হতে পারে তাহলে সবকিছু তার হয়ে যাবে। আর তাই একদিন সে আদিলের সাথে তার 2 বছরের সম্পর্কের রীতি টানে। কিন্তু আমিরের মেয়েদের প্রতি ইন্টারেস্ট না থাকার কারণে দোলা কখনোই আমিরের কাছে আসতে পারেনি। ওদিকে প্রথম ভালোবাসার মানুষের এমন বেইমানির কারণে আদিলের মেয়েদের প্রতি ঘৃণা জন্মায়। সে কানাডায় চলে যায়। 2 বছর পরে যখন সে বাড়ি ফিরে আসে তখন সে জেরিনকে এই বাড়িতে দেখে। তারপর আর বাকি কাহিনী তো আপনারা জানেনই। এদিকে আমির জেরিনের রুমে গিয়ে দেখে সে একটা বড় ব্যাগ নিয়েছে, কিছু হয়তো প্যাক করবে। কি বাচ্চার মা, কই যাওয়া হচ্ছে? আমিরের গলা শুনে ভয়ে জেরিনের হাত থেকে ব্যাগটা পড়ে যায়। তুমি এখানে? কেন আসতে পারি না? আসো আসো। আমির আস্তে আস্তে করে নিজের ব্লেজারটা খোলা শুরু করে। নিজের রুমে গিয়ে এসব করতে পারো না? আমার বাড়ি এটা, যেখানে মন চায় সেখানে খুলবো আমি। আচ্ছা, এখানে কি হুজুর বাবা নেই? কেন? তা আমি জানবো, যাতে করে আপনার কুনজর আমার উপরে না পড়ে। এখন আর এসব করে লাভ হবে না। ভালো কথা, হবু বউকে রেখে এখানে কেন আমাকে মারতে এসেছেন? মারতে আসেনি, উদ্ধার করতে এসেছি। আসলে কি আর করার, আমি এতই হ্যান্ডসাম যে তোমরা মেয়েরা আমাকে দেখে হুঁশ ঠিক রাখতে পারো না। তোমাকে দেখলেই না বেবি, উফ, আমি তোমাকে এখানে একটা কথা বলতে এসেছি। এই বলে আমির এক এক করে সবকিছু খুলে বলে যে আল্লাহ, তুমি কি মানুষ? উফ জেরিন, আমি যা বলছি তা তোমাকে মেনে নিতে হবে, তা না হলে এর পরিণতি অনেক বাজে হবে। দোহাই লাগে, আমাকে মেরে ফেলো, তবুও নিজের ভাইয়ের সাথে বিয়ে বসতে বলো না। বাচ্চাকে ঠিক রাখতে চাও না? আমির, এসব কি করে বলছো? এটা তোমার বাচ্চা। বাচ্চাকে ঠিক রাখতে চাও না? শোনো, এই একটা মাত্র উপায় নিজেকে কাছে পাওয়ার, তাহলে বাচ্চা হওয়ার পরেই কিন্তু তোমাকে ওর থেকে আলাদা করে ফেলতে হবে। জেরিন আবারও কান্না শুরু করে। হঠাৎ কান্না করতে করতে জেরিন জ্ঞান হারিয়ে ফেলে। জেরিন, কি হলো তোমার? এই জেরিন। জেরিনের তো কোনো সারা শব্দ আর নেই। তাড়াতাড়ি করে আমির জেরিনকে বিছানায় শুয়ে দিয়ে ডক্টরকে কল করে। এদিকে আদিলের কিছুতেই নিজের রুমে মন বসছিল না। তার মাথায় একটাই চিন্তা, এই বাচ্চা তার জন্য আবার কাল হয়ে দাঁড়াবে না তো? আর এই বাচ্চার জন্য তো সে তার ম্যারিড লাইফও এনজয় করতে পারবে না। বাচ্চাটা প্ল্যান করে নষ্ট করে দিলে কেমন হবে? কারণ এই বাচ্চা দুনিয়াতে আসার তো কোনো মানে হয় না। ইন ফিউচার ওই বাচ্চা তো একদিন জানতেই পারবে যে তার আসল বাবা কে। যখন সে জানতে পারবে তার চাচুই তার বাবা, তখন নিজের মায়ের সম্পর্কে কতটা বাজে চিন্তা আসবে বাচ্চাটার। তাই সবার ভালোর জন্য হলেও বাচ্চাটাকে রাস্তা থেকে আমার সরাতেই হবে। জেরিনের জানি একটু কষ্ট হবে, বাট বিয়ের পর সে যখন প্রেগনেন্ট হবে আবার, তখন এমনিতেই সব ঠিক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে সে জেরিনের রুমে যায়, কারণ জেরিনকে দেখতে তার অনেক মন চাইছে। রুমে ঢোকার আগেই গার্ডরা আদিলকে ভেতরে ঢুকতে নিষেধ করে। আমার বাড়িতে আমাকে নিষেধ করছো? এত বড় সাহস তোমাদের কে দিয়েছে? স্যার ক্ষমা করবেন, এমনি স্যারের নিষেধ আছে। কেন? সরি স্যার, আমরা জানি না। কিন্তু আদিলেরও ঘাড়ের রগ কম পাকা নয়। সে গার্ডদেরকে ধাক্কা দিয়ে একেবারে রুমের ভেতরে চলে আসে। এসব দেখে এমির অনেক রেগে যায়। অনুমতি ছাড়া তুমি কেন রুমের মধ্যে এসেছো? অনুমতি নেওয়ার সুযোগ কোথায়? বাইরে থেকে তো আমাকে নিষেধ করে দিয়েছিল, তাই বাধ্য হয়েছি। হঠাৎ আদিলের চোখ যায় ডাক্তার এবং অচেতন অবস্থায় শুয়ে থাকা জেরিনের উপর। কি হয়েছে জেরিনের? ডাক্তার কেন এসেছে? শব্দ করো না, ওর তেমন কিছুই হয়নি, মাথা করে পড়ে গেছে। জানোই তো ও প্রেগনেন্ট এখন, এসব হওয়াটাই স্বাভাবিক। তাও মেয়েটার মধ্য দিয়ে যা যাচ্ছে তার জন্য মাথা ঘোরানোটা তো সামান্য ব্যাপার, আরও কত কিছু যায় ওর উপর দিয়ে। তুমি এখন রুমে যাও। না, ওর জ্ঞান ফিরলে তবেই আমি যাব। শোনো, ওর গায়ে তুমি হাত দেবে না, ভুলেও না। ও কিন্তু এখনো আমার সন্তানের মা। আদিল চুপ করে থাকে না। আর শোনো, ওর জ্ঞান ফিরে আসলে আমাকে সাথে সাথে নক করবে। আরে বাবা, ঠিক আছে। আমির তার ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে চলে যায়। জেরিনকে এভাবে তিলে তিলে শেষ হতে দেখে তো তার নিজেরও ভালো লাগছিল না। আমি এতটা খারাপ কি করে হয়ে যাচ্ছি? প্রতিশোধ তো আরো অনেকভাবে নেওয়া যেত, তাহলে আমি এত জঘন্য রাস্তা কেন বেছে নিয়েছি? আমি তোকে ভালোবাসি,
এইসব বলে আমির একের পর এক মদের বোতল শেষ করে দেয়। আমির জেরিনকে কষ্ট দিয়ে নিজেও হ্যাপি না। যতটা কষ্ট জেরিন পাচ্ছে তার চেয়েও দুইগুণ কষ্ট তাকে গ্রাস করছে। এত মদ খেয়ে নিয়েছে যে এখন তাল ঠিক রাখতেও আমির হিমশিম খাচ্ছে। হঠাৎ করে দোলা তার রুমে আসে, কিন্তু আমিরের এসবে হুঁশ না থাকায় সে বুঝতে পারেনি। চোখেও যেন সবকিছু উল্টাপাল্টা দেখছে সে। আমির, এই কি অবস্থা? এত ড্রিঙ্ক করেছো কেন ডার্লিং? তুমি তুমি এখানে কি করছো? ওমা, কেন? আমি বুঝি আসতে পারি না তোমার কাছে? আমরা 2 দিন পর বিয়ে করব। এখন তো আমি শুধুই তোমার জান। আমার ভালো লাগছে না, আমি ক্লান্ত। জান, এতদিন ধরে ভালোবাসি তোমাকে, একদিনও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখোনি, একটা কিসও করনি। আজ প্লিজ দূরে সরিয়ে দিও না। পাগল হয়ে গিয়েছো? নিজের রুমে যাও। আরে, আমার এমন কোন জিনিসটা নেই যে তুমি জেনের কাছে যাও কিন্তু আমার কাছে আসো না? কারণ তুমি জেরিন না। দোলা আর কিছু না বলে নিজের জামা আমিরের সামনে খোলা শুরু করে। আজ তোমাকে অনেক ভালোবাসবো, আর কোনো দিন তোমার জেনের কথা মনেই পড়বে না। ওদিকে জেরিনের জ্ঞান ফেরার পর আদিলকে দেখে তার লজ্জা লাগতে শুরু করে। তোমাকে দিয়ে আমি এসব আশা করিনি। আমি ভাইয়ের চোখে দেখেছি তোমাকে। এসব আর বলবে না, আমি ভালো আছি, ভালো থাকতে দাও। আসলে কি জানো, আমি তো আর আমার ভাইয়ের মতো তোমাকে কষ্ট দিই না, তাই আমি তোমার চোখে খারাপ। কষ্ট দিলে হয়তো ভাইকে যেমন ভালোবাসো আমাকেও তেমন বাসতে। মাথা নষ্ট হয়ে গেছে তোমারও? বিবেকহীনদের মতো কি সব বলছো? আমার পেটে তোমার ভাইয়ের বাচ্চা। আমার কারো সহায়তা লাগবে না, নিজেই পালতে পারবো ওকে, বাবার কোনো প্রয়োজন নেই। জেরিন, বারবার এই বাচ্চার কথা ভালো লাগে না শুনতে আমার। নষ্ট করে ফেলো এই বাচ্চা বিয়ের আগেই। আর একটা কথাও শুনতে চাই না আমি। দেখি কি করে এই বাচ্চা দুনিয়াতে আসে। একে তো অবৈধ সন্তান, তার জন্য এত কিছু। এই বলে আদিল রেগে নিজের রুমে চলে যায়। এদিকে জেরিন এই সব কিছু আর নিতে পারছিল না। রাত 1টায় জেরিনের খুব আমিরের কথা মনে পড়ছিল, কাছে পাবার ইচ্ছা করছিল, কিন্তু এসব ভেবে কী লাভ? 2 দিন পর সে অন্য নারীর শরীর উপভোগ করবে, ভাবতেও কেমন জানি ঘৃণা লাগে। কিন্তু তাও মনে সাহস করে আমিরের রুমের দিকে যেতে নেয়। ম্যাম, কোথায় যাচ্ছেন? রুম থেকে বের হতেই গার্ডের এমন প্রশ্নে ভয় পেয়ে যায় জেরিন। অ্যামিরের কাছে। এত রাতে? এখনই। আমরাও যাব আপনার সাথে। কি আর করার, না নিয়েও উপায় নেই। আমিরের রুমের সামনে আসতেই জেরিন দোলার বডিগার্ডকে আমিরের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। আপনি নিজের কাজ ছেড়ে আবার এমিরের সেবা কবে থেকে শুরু করলেন? ম্যাম, ভিতরে দোলা ম্যাম আছে, তাই আমি এখানে। এত রাতে দোলাই ঘরে কি করছে? উনি 2 ঘন্টা আগেই রুমে ঢুকেছেন, কিন্তু এখনো বের হননি। এটা শুনেই জেরিনের ভেতরটা হাহাকার করে ওঠে। আমি ভিতরে যাব। সরি ম্যাম, এত রাতে তাদের ডিস্টার্ব করা যাবে না, আপনি বরং নিজের রুমে যান। জেরিন তাদের কথা না শুনে আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো কাজ না হওয়াতে তাকে রুমে ফিরে যেতে হয়। সারা রাত আমিরের কথা ভেবে 2 চোখের পাতা এক করতে পারেনি জেরিন। ভোরে নামাজ পড়ে 3বার আরও ওই রুমের কাছে যায়, কিন্তু একই অবস্থা, দরজা খোলার নাম নেই। এভাবে 10টা পেরিয়ে 11টা হয়ে যায়। আমির দোলা কেউই রুম থেকে বের হয় না। খুব চিন্তায় পড়ে যায় জেরিন। ছি আমির, এতটা নিচে কি করে নামলে? এখনো তো ওই মেয়ের সাথে তোমার বিয়েও হয়নি, এখনই শারীরিক সম্পর্ক? রুমের সামনে দাঁড়িয়ে জেরিন এসব কিছুই চিন্তা করছিল। হঠাৎ করে রুমের দরজা খুলে আমির ভেতর থেকে বাহিরে আসে, আর তখনই আমির জেরিনের মুখোমুখি হয়। এই সময় তুমি কোনো দরকার? ছি, তুমি আসলেই একটা নোংরা মানুষ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি বলছো? একদম চুপ। এই বলেই জেরিন আমিরকে ধাক্কা দিয়ে তার রুমের মধ্যে ঢুকে। আর রুমে ঢুকতেই জেরিন যা দেখে তার বিশ্বাস ভালোবাসা সব এক নিমিষেই শেষ হয়ে যায়। কারণ দোলা তার জামা পরছিল। এটা দেখে একদমই জেরিনের মাথা ঠিক থাকে না। কি জেরিন, এত অবাক হচ্ছ কেন? জেরিন অনেক ভয়ানক দৃষ্টিতে দোলার দিকে তাকিয়ে থাকে। তখনই আমির রুমে এসে জেরিনের হাত ধরে বলে, জেরিন, কি হয়েছে? আমির, আমার বিশ্বাস ভাঙতে কি একটু মনের মধ্যে বাধা কাজ করেনি? দোলা এসব দেখে খুব মজা নিচ্ছিল। দোলা, তুমি জেরিনকে কি বলেছো? কি আর বলবো, তা বলার তাই। নাটক বন্ধ করো, এখনো কিন্তু বিয়ে হয়নি, এটা ভুলে যেও না। এটা শুনে দোলা একেবারে চুপ হয়ে যায়। জেরিন, আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমার সাথে আসো। এই বলেই যখন এমির আবারও জেরিনের হাত ধরবে, তখনই জেরিন নিজের হাত ছাড়িয়ে এমিরের গালে এক চড় দেয়।
কিন্তু আমির কিছুই বলে না, নিজের 2 হাত দিয়ে জেরিনের গালে আলতো করে হাত দিয়ে বলে, আমি কখনোই তোমাকে ধোঁকা দিইনি, বিশ্বাস করো। দোলা এমন একটা নাটক সাজিয়েছে যে তুমি মনে করেছো সে সঠিক, আর আমি ভুল। আমি ওর সাথে রাত কাটানো কি ছুঁয়ে পর্যন্ত দেখিনি, এমনকি কিস করে তো দূরের কথা। তোমার কোনো কথাতেই আমি আর গলবো না। তুমি আমার মন থেকে শেষ করে দিয়েছো। ওয়েট, একটা জিনিস দেখাচ্ছি। এই বলে আমির তার ফোন ওপেন করে এই রুমের সিসিটিভি ফুটেজটা জেরিনকে দেখায়, যেখানে জেরিন দেখতে পায় কাল রাতে সত্যিই দোলা আমিরের কাছে এসেছিল। কিন্তু অনেক কিছু করার পরও যখন কোনো লাভ হয় না, তখন সে রাগের মাথায় অনেক ড্রিঙ্কস করে ফেলে, আর ওইসব করেই সে ঘুমিয়ে যায়। সকালে দুজনেরই দেরি করে ঘুম ভাঙে, আর তাই দোলা যখন ঘুম থেকে উঠে নিজের গায়ের জামাটা পরতে নেয়, তখনই জেরিন এই রুমে এসে তাকে এমন অবস্থায় দেখে ভুল বুঝে। এদিকে জেরিনের সামনে যেন আসল সত্য বেরিয়ে না আসে, তাই সেও নাটক করা শুরু করে দেয়। নিজের চোখের সামনে সব সত্য দেখার পর জেরিনের নিজের প্রতি অনেক লজ্জা করতে শুরু করে, তাই কোনো কথা না বলে সে তাড়াতাড়ি করে নিজের রুমে দৌড়ে চলে যায়। রুমে আসতেই জেরিন একটা জিনিস ভাবতে লাগে, ছি, না জেনে শুনে কি না কি ভেবে বসলাম আমি। কিন্তু তখনই সেখানে আমির চলে আসে। জান, কেন আমাকে বিশ্বাস করে না? আমাকে জান কেন বলছো? তোমার না হবু বউ আছে? রাখো তো। যাও এখান থেকে। সকাল সকালে তো তামাশা আমার ভালো লাগে না। এখন তো আর যেতে পারবে না, কারণ তুমি যে আমাকে না জেনে শুনে ভুল বুঝেছো। তার বদলে তো তোমাকে আমার একটা কথা রাখতে হবে, তা না হলে তো তুমি ক্ষমা পাবে না। এই বলেই জেরিনকে আমির কোলে তুলে নেয়। কি করছেন? ছাড়ুন। লজ্জা করে না আমাকে ছুতে? আজ বাদে কাল আপনার বিয়ে। বিয়ে তো, কিন্তু এখনো তো আর হয়নি, তাই এখনো অধিকার আছে। অন্যরূপ হলে তখন কি আর এসব করতে পারবো নাকি? এই বলে জেরিনকে সে পাগলের মতো কিস করা শুরু করে। বেচারি জেরিনের নিঃশ্বাস নেওয়ারও সুযোগ নেই, কিন্তু কি আর করার, আমিরকে দূরে সরাতেও ইচ্ছে করছে না তার। আমির যে শুধুই তার। আস্তে আস্তে আমির জেরিনের সব জামা কাপড় খুলে ফেলে। জেরিনও একই কাজ করে। দুজনের শরীর আদান প্রদানে মেতে ওঠে। 2 ঘন্টার পর এমির ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ে। জেরিন, একটা কথা কি জানো, ভাগ্যে যা আছে তাই হবে। ছেড়ে চলে যাবে তাই সান্ত্বনা দিচ্ছ, তাই না? আমি কি করে তোমার ভাইয়ের সাথে থাকবো বলো? যে নারীকে তুমি ছুঁয়েছো, ভালোবেসেছো, তাকে যদি তোমার চোখের সামনে তোমার ভাই স্পর্শ করে, তখন কি তোমার একটুও খারাপ লাগবে না? আমির আর কিছু না বলে জেরিনের কপালে চুমু দিয়ে নিজের ড্রেস পরে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে যখন আদিল জেরিনের রুমে যায় তার সাথে দেখা করার জন্য আসে, তখন সে অনেক অবাক হয়, কারণ ঘুমন্ত জেরিনের গায়ে একটা সাদা ব্ল্যাঙ্কেট ছাড়া আর কিছুই নেই। সারা রাত ঘুমাতে পারেনি বলে নিজের অজান্তেই আমির যাওয়ার পর জেরিন ঘুমিয়ে পড়ে। জেরিনকে দেখে আর আমিরের বুঝতে বাকি থাকে না যে কি হয়েছে, তাই সে আবারও আমিরের কাছে যায়, কিন্তু গার্ডরা জানায় আমির একটা কাজে বাইরে গিয়েছে। রাগের মাথায় নিজের রুমে গিয়ে ভাঙচুর শুরু করে দেয় আদিল। জেরিন, এত ভালোবাসার পরেও তোমার আমিরের কাছেই কেন যেতে হবে? একটা প্রবলেম আছে যা আমাদের কিছুতেই এক হতে দিচ্ছে না, আর তা হলো এই বাচ্চা। আমাকে যে করেই হোক এই বাচ্চাকে শেষ করতেই হবে। হঠাৎ তার মাথায় একটা প্লেন আসে, আর তাড়াতাড়ি করে সে দোলার কাছে যায়। তোমার একটা সাহায্যের প্রয়োজন। ও মা, আমার রিক্স নাকি? এখন এসব বলার সময় না। শোনো, তুমি কি চাও না জেরিন আর আমির একে অপরের থেকে আলাদা হয়ে যাক? চলো তো। কিন্তু কোনো কিন্তু নেই। একটা কথা ভালো করে শোনো, ওই বাচ্চা হলে কিন্তু কোনো দিন ওই আমির আর জেরিনকে আলাদা করতে পারবে না। আর আমার যে ভাই, ওকে তুমি চেনো না। কিন্তু ও তো আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করবে। ইস, রাখো তো। তোমার সাথে যেদিন একটা ডেট করেছিলাম সেদিন আমরাও তো একে অপরকে কথা দিয়েছিলাম আমরা একদিন বিয়ে করব, সংসার হবে আমাদের। রাখা হয়েছে কি সেই কথা? আদিল, শোনো তোলা, সব কথায় না বিশ্বাস করতে হয় না, আর আমি যা বলেছি তা একটু মাথায় রেখো। এই বলে আদিল চলে যায়। আসলে আদিল দোলার দ্বারা নিজের রাস্তা ক্লিয়ার করে নিতে চাইছিল। রাতে আমির এসে বাড়ির সব মানুষকে একত্রে জড়ো করে এবং বলে, আমি বিয়ের কিছু নীতিমালা তৈরি করেছি যা সবাইকে মানতে হবে। প্রথমত, বিয়েটা হবে একবারে ঘরোয়াভাবে, আর বাসর ঘরে যাওয়ার আগ পর্যন্ত কেউ নিজের বউয়ের মুখ দেখতে পারবে না। বিয়েটা একটু ইন্টারেস্টিং করার ট্রাই করছি। দরকার কি ভাইয়া? আমার দরকার আছে, আর তুই কথা না বললেই হ্যাপি হব, কারণ তুই বলে যাস না আমি কিন্তু তোর সাথে জেরিনের বিয়েটা দিচ্ছি। শোনো, এমনিতেই ওর আর আমার বিয়েটা হয়ে যেত, কারণ তুমি ওকে অনেক কষ্ট দিয়েছো, আমি না। এটা ভুলে যেও না। আর একটা নারীর ভেতরে থাকা কষ্টগুলো যে কতটা ভয়ানক
প্রতিশোধে পরিণত হয় তুমি জানো না। পরশু বিয়ে, আমি এখন আর কোনো ঝামেলাই চাই না। রাতে আদিলের অনেক মন খারাপ ছিল, তাই সে ছাদে গিয়ে মদ খেতে লাগে। তখন হঠাৎ সেখানে দোলা আসে। দোলা তুমি এখানে? ভালো লাগছে না, একটা কথা বলবো? আমি পরশু ঠিকই আমিরকে পেয়ে যাব, আর তুমিও তো জেরিনকে পেয়ে যাবে। কিন্তু দেখো না, আমাকে আমির লাভ করে না, তোমাকে জেরিন কতই না ভালো হতো যদি আল্লাহ সবার ভাগ্যে নিজের ভালোবাসার মানুষকে রাখতো। কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, আমি না আমিরকে মন থেকে ভালোবাসিনি। আসলে সত্যিই বলেছে, সম্পত্তির লোভ আমাকে শেষ করে দিয়েছে। না পেলাম ভালোবাসা, না হতে পারলাম কারো ভালোবাসা। সত্যই বলেছ, জেরিন আমাকে একটু ভালোবাসে না। কথায় আছে, মন থেকে যে ভালোবাসার সৃষ্টি হয় তার বিচ্ছেদ করানো সহজ নয়। জেরিন আমার বউ হলেও আমি হ্যাপি হতে পারবো না। কারণ কি জানো? কারণ সে আমাকে না, আমার ভাইকে মন থেকে ভালোবাসে। এখন মনে হচ্ছে আমরা অতীতে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমরা না, বলতে গেলে আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। শোনো, অতীতের ভয়ঙ্কর স্মৃতি আমি অনেক আগে নিজের জীবন থেকে মুছে ফেলেছি। কিন্তু এর মানেই নয় যে আমি তোমাকে ভালোবাসিনি। সত্যি আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। কিন্তু এটা ভুলে যেও না, সেই দিন তুমি নিজের ভুল স্বীকার না করে আমাদের সুন্দর সম্পর্কটাকে শেষ করে দিয়েছিলে। আমি জানি আমি সেই দিন ভুল করেছি, সেই ভুলের কখনো কোনো ক্ষমা হয় না। কিন্তু আমি আমার ভুল থেকে একটা শিক্ষা ঠিকই গ্রহণ করেছি, আর তা হচ্ছে লোভে পড়ে সঠিক মানুষকে হারানোর যন্ত্রণার ভয়াবহতা। চলো নিচে চলো, এখানে থাকলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি তো অন্য একটা মেয়েকে লাভ করো, তাহলে আমাকে নিয়ে চিন্তা করো কেন? দোলা, আমি কেমন তা তুমি ভালো করেই জানো। রাতে দোলা আর আদিল দুজনেই বিয়ে নিয়ে চিন্তায় পড়ে যায়। একটা ভুল সিদ্ধান্ত যদি জীবন তাদের সকলেরই জীবনটা নষ্ট করে দেয়, তখন কি হবে? এভাবে বিয়ের দিন চলে আসে। আজ তাদের বিয়ে, অথচ এমির বাদে সবারই মন খারাপ। জেরিনের মনে একটাই ভয়, আর তা হলো এমিরকে অন্যের হয়ে যাওয়া। আর আদিল আর দোলা পড়ে আছে অতীতে করা ভুল নিয়ে। বিয়ের সময় জেরিন কিছুতেই কবুল বলতে চাইছিল না, কারণ সে এসব মেনে নিতে পারছিল না। কিন্তু আমির তাকে আগেই বাধ্য করেছিল, বাচ্চা হারানোর ভয় দেখিয়ে। কোনো রকমে তাদের বিয়ে ঠিকমতো হয়েই যায়। আজ রাতকে নিয়ে কত আশা, কত প্ল্যান ছিল আদিলের, কিন্তু এখন আর এইসব কিছুই হচ্ছে না। কারণ সে জানে জেরিন তাকে এমনিতেও মেনে নেয়নি। কেন জানি দোলার কথা খুব মনে পড়ছে। সব কি বদলে যাওয়া সম্ভব না? মনে হয় না এমন কিছু হবে। দুই ভাইয়ের বাসর ঘর অনেক সুন্দর করেই সাজানো হয়েছে। দুই ভাইয়ের রুমে তাদের দুই বউ, কারোরই মন ভালো নেই। কারো চোখে অশ্রু আর কারো মনে কষ্ট। ওইদিকে আদিল বাসর ঘরে না গিয়ে ছাদে চলে যায়। কিরে ভাইয়া, তোর তো খুশির দিন আজ, তাহলে তুই এখানে কেন? তুইও তো আজ জেরিনকে পেয়েছিস, তাহলে তুই এখানে কেন? আমি কখনোই সুখী হতে পারবো না রে ভাই। জেরিন আমাকে না, তোমাকে ভালোবাসে, এটা আমি বুঝতে পেরে গিয়েছি। আমার জায়গায় তোমার থাকার কথা ছিল। আমি অনেক কিছু ভেবেছি এসব নিয়ে। এমন একটা মানুষকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখা উচিতই না, যার সাথে সম্পর্ক তৈরি হওয়া সম্ভব না। শোন, এসব বলে লাভ হবে না। জেরিন একা বসে আছে, এখন তোর ওর উপর একটা দায়িত্ব আছে, ভুলে যাস না। আর শোন, তুই একটা কাজ কর, এই মাস্কটা পরে নিজের রুমে যা। ও একটা কথা শোন, তুই একটু আমার রুমে যা আগে। তোর রুমে কেন? আরে দোলার কি যেন একটা ইম্পর্টেন্ট কথা ছিল তোর সাথে, কথাটা অনেক দরকারি, তাই তুই তাড়াতাড়ি করে আগে কথাটা শুনে আয়। আমি এখানে আছি, তোর কথা শেষ হলে আমি রুমে যাব। যা শুনে আদিল সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমি নিজের রুমে গিয়ে আদিলের রুমে ঢোকে। রুমের দরজা খোলার শব্দ পেতেই জেরিনের ভয়ে দম বন্ধ হয়ে যায়। আমি জেরিনের ভয় দেখে মুচকে হাসি দেয়, কিন্তু চোখ তুলে তাকাতেই জেরিন অনেক অবাক হয়ে যায়। আপনি এখানে? এখানে মানে? বাসর করতে এসেছি তোমার সাথে। ছোট বউয়ের বউকে এসব বলতে লজ্জা করে না? কিসের লজ্জা? কিসের লজ্জা মানে? এত মানে টানে বুঝি না। শাড়ি খোলো। মাথা নষ্ট তোমার? নিজের বউয়ের কাছে যাও। তুমি খুলবে নাকি আমি? কাছে আসবে না। আমি আদিলকে ভালোবাসি না, এটা যেমন সত্য তেমনি আমি নিজের স্বামীর সাথে বেইমানিও করতে পারবো না। বলে বাবা, অনেক ভালোবাসে নাকি তোমার প্রাণপ্রিয় স্বামীকে? জেরিন আর কিছু বলার আগেই টান দিয়ে আমিরকে জেরিন ধরে ফেলে আর পাগলের মতো কিস করা শুরু করে। শোনো বেবি, তুমি শুধু আমার অধিকার একমাত্র তোমাকে ছোঁয়ার।
এই বলে সে এক এক করে জোর করে জেরিনের গায়ের শাড়ি খুলে ফেলে আর তারপর সে নিজের হাতের ছোঁয়ায় জেরিনকে পাগল করে দিতে শুরু করে। কিন্তু জেরিন বারবার তাকে বাধা দিচ্ছিল, যা তার একটুও পছন্দ হচ্ছিল না। তাই সে জেরিনকে ধাক্কা দিয়ে বলে, নে শাড়িটা পরে ফার্স্ট নিচে আয়, প্রশ্ন শুনতে চেয়েছি। ভয়ে জেরিন বলে। আমি আসছি, তুমি যাও। কিন্তু তার মাথার মধ্যেও একটাই প্রশ্ন, যে মানুষটা একটু আগে তার সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য এত কিছু করছিল, সে কি করে এখন এমন আচরণ করতে পারে। কিছুক্ষণ পর নিচে গিয়ে দেখে তার আগেই সেখানে আমিরের বাবা মা, আমির, দোলার বর আদিল সকলেই উপস্থিত। মনের মধ্যে একটা ভয় কাজ করছিল তার, না জানি এবার আমির আদেশ দেয় হল রুমেই বাসর করবে। ছেলেটাকে দিয়ে তার 2 পয়সার বিশ্বাস নেই। এখানে কেন সবাই? ঠিকই ভাইয়া, আমরা এখানে কেন এত রাতে এসেছি? দোলা বললো তুমি নাকি ডেকেছো, বুঝি না। এর কাছে বললে বলে ওর কাছে যাও, আবার ওর কাছে গেলেও বলে আমার কাছে আসো। শোনো, আমি অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলবো, বিশেষ করে তুই আর জেরিন মন দিয়ে শোন। আগে তুই আমাকে অ্যান্স দে, তুই কি সত্যি জেরিনের সাথে থাকতে চাস? কেউ কিছু বলবে না, সবটা তোর উপর নির্ভর করছে। আমি সত্যিই থাকতে চেয়েছিলাম, কিন্তু জেরিন তো আমাকে ভালোবাসে না। তুমি কি ভালোবাসো আমাকে জেরিন? কখনোই না, কারণ আমি আমিরকে ভালোবেসেছি আর সারা জীবন ওকেই ভালোবাসবো, যতই তুমি আমার স্বামী হও না কেন। আমি বাধ্য হয়ে এই বিয়েটা করেছি, বুঝতে পেরেছো? কিন্তু কেয়ার করার, আমরা এখন একে অপরের জীবন সঙ্গী। হয়েছে, থামো তোমরা সবাই। যদি সবকিছু ঠিক হয়ে যায় তখন কি করবি তুই? এটা শুনে দোলা বলে ওঠে, যদি এই প্রশ্ন আমাকে করা হয় তাহলে আমি আদিলকেই বেছে নেব, কারণ মনে হয় না আমির আর আমার মধ্যে ভালোবাসা আছে, আর হওয়াটাও সম্ভব না। কারণ কি জানো, সে সারাটা জীবন আমাকে নিজের ভাইয়ের বউয়ের জায়গায় দেখেছে। যাক, এত না ঘুরিয়ে বলে দেওয়া যাক, আসলে সবার বিয়ে তো ঠিকই হয়েছে, কিন্তু একটাও বিয়ে সত্যি না। মানে কি ভাইয়া? বোকা ছেলে, তুমি হয়তো না পড়েই সাইন করেছো, ওইখানে বিয়ের কোনো লেখাই ছিল না, তাই না দোলা? এটা শুনে দোলা হেসে বলে, এটা সত্যি কথা, আর এসব কিছু আমি আগে থেকেই জানতাম। মানে কি দোলা? জেরিন আর আদিলের মুখে একই প্রশ্ন। এটা আসলে কয়েকদিন আগে দোলা আমার কাছে এসেছিল, সে নিজে থেকেই বলে এই বিয়ে সে করতে চায় না, আর এসবের মূল কারণ হচ্ছে সে নিজের ভুল বুঝতে পেরেছিল। সে চায়নি একটা মানুষকে ঠকিয়ে অন্য একটা মানুষকে এভাবে বিয়ে করতে, এতে করে কারো জীবনে সুখ আসবে না। আর সে আমাকে বারবার একটা রিকোয়েস্ট করেছিল, আদিল যেন আমাকে নিজের লাইফে আবার একসেপ্ট করে নেয়, হয়তোবা সেটাই আমার জন্য বেস্ট অপশন হবে। আর সেদিন আমার মাথায় একটা প্ল্যান আসে। আসলে আমি আগে থেকে চেয়েছিলাম যেন কোনো একটা কিছু পরে সেই দিন থেকে প্রতিশোধ নেওয়া যাক, আর তাই তাকে কষ্ট দেওয়ার জন্য শুধুমাত্র আমি দোলার সাথে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি নিজেও দোলাকে তোমাকে একদমই পছন্দ করি না, তাকে সবসময় নিজের বোনের চোখেই দেখতাম। তাই আমি দোলাকে বলি, তুমি যদি আদিলকে নিজের লাইফে ফিরে পেতে চাও তাহলে আমার কথা মতো কাজ করতে হবে। সে কোনো দ্বিধাবোধ করেনি, আর তারপর থেকে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। এত তাড়াতাড়ি যে বিয়েটা করে ফেলবো এসব আমার মাথায় আগে আসেনি, কিন্তু আমি শুধুমাত্র একটা জিনিসই জানতে চেয়েছিলাম, আদৌ কি আদিল এবং জেরিন নিজেদের রিয়েল ভালোবাসার মানুষকে বুঝতে পারে কিনা। কিন্তু আমি ভাবতে পারিনি যে জেরিনকে শুধুমাত্র আদিল আবেগ দিয়ে বিয়ে করতে চেয়েছিল। আমি আদিলকে নিজের জায়গায় কল্পনা করি, যেমন আমি রাগের মাথায় দোলাকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেছি, তেমনি আদিলও দোলাকে দেখানোর জন্য জেরিনকে বিয়ে করার মতো পরিস্থিতিতে চলে এসেছিল। তার মানে এমির আবার বিয়ে মিথ্যে, তাই না? শুনে জেরিন খুশিতে কান্না করে দেয়। ম্যাডাম, তুমি কি করে ভাবলে আমি তোমার জায়গায় অন্য কাউকে বসাবো? এটা কখনো সম্ভব না। আমি তো দেখতে চেয়েছিলাম আসলে তুমি আমাকে ভালোবাসো কিনা। কোনো কথা দিয়ে তোমার সাথে একটা মানুষকে তো কতভাবে পরীক্ষা করা যায়, এত বিচ্ছিরি জঘন্য উপায় কেন বেছে নিলে তুমি? হয়েছে, আমার উপর আর রাগ করে থেকো না। এমনিতেও এইটা আমাদের রাগ করার সময় না। আর শোনো, কাল তোমার আর আমার সুন্দরভাবে আয়োজন সহকারে বিয়ে হবে। আর আরেকটা কথা কি জানো, বাবা কিন্তু এই বিষয় সম্পর্কে জানতো, কিন্তু তারাও তোমাকে বুঝতে দেয়নি। এটা শুনে আদিল এবং জেরিন দুজনেই তাদের বাবা মার দিকে অবাক জিনিসের তাকায়, আর বাবা মা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। তখন দোলা বলে ওঠে, সবার তো সব কিছু ঠিক হয়ে গেল, আটকা পড়ে আছি আমি আর আদিল, আমাদের কি কিছুই হবে না? এটা শুনে তাদের মা বলে, শোনো,
এটা সম্পূর্ণ তোমার এবং আদিলের বিষয়। তোমরা যদি নিজেদের মাঝের সকল ঝামেলা ভুলে গিয়ে আবারও এক হতে চাও, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা সাদরে তোমাদেরকে গ্রহণ করে নিব। কিন্তু একটা কথা সারা জীবন মনে রাখবে, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, জীবনেও নিজের ভালোবাসার মানুষের হাত ছাড়া যাবে না। আজ না হয় তোমার লাইফের সব ভুল ঠিক হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তীতে তো এমনটা নাও হতে পারে। এটা শুনে দোলা অনেক লজ্জা বোধ করে, কারণ সবকিছু তো তার লোভের কারণেই হয়েছিল। সরি জেরিন, তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে পারলে ক্ষমা করে দিও। আসলে ভাইয়া ঠিকই বলেছিল, ভালোবাসার মানুষ যখন কষ্ট দেয় তখন একটা মানুষ রাগের মাথায় যে কোনো সিচুয়েশন না বুঝেই সিদ্ধান্ত নিয়ে নেয়। তাও তো ভালো, আমাকে আর পস্তাতে হয়নি। দোলা এসব শুনে কোনো কথা না বলে আদিলের হাত ধরে বলে, উইল ইউ ম্যারি মি? আদিল এটা শুনে খুব খুশি হয় যে দোলা নিজ থেকে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। আর শুধুমাত্র সেই নয়, বরং সকলেই খুশি হয়ে যায়। আদিল আর কোনো কিছু না বলে দোলার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এতে করে বাড়িতে সকলের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। একসাথে দুটো আনন্দ পেয়ে সকলেই অনেক খুশি হয়ে যায়। কাল তাদের বিয়ে, খুব সুন্দরভাবে এবার তাদের বিয়ে হবে। সকলের মনের ইচ্ছে পূরণ হবে, সকলে নিজের ভালোবাসার মানুষকেও পাবে। সব ঠিকঠাক হয়ে গেলে মা, বাবা, আমির, জ্যারিন, আদিল, দোলা সকলকে নিজ নিজ রুমে যেতে বলে। মা, কাল তো বিয়ে হবেই, আমি একটু দোলার কাছেই না হয়ে থাকি। রুমটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এত কষ্ট কি করে বৃথা যেতে দিই বলো? মার খাবি তুই। না মা, যাচ্ছি। আমির আর কিছুই বলে না। জেরিন আর অনেক খুশি, এত কষ্ট যে এই সুখের দিনটা দেখার জন্যই করা। জেরিনকেও তার হবু শাশুড়ি নিজের রুমে পাঠিয়ে দেয়, কিন্তু মন তো খালি আমিরকে চাইছে। কি করা যায়, এমিরেরও একই অবস্থা। ঘড়ির কাঁটায় রাত যখন 1টা বাজে তখন পুরো বাড়ি নীরব। আস্তে আস্তে করে আমির নিজের রুম ছেড়ে জেরিনের রুমে চলে যায়। গিয়ে দেখে জেরিন একেবারে ফ্রেশ হয়ে মাত্র বের হয়েছে। আহা কি সুগন্ধ! কোন পারফিউম এটা? ওমা, তুমি, তোমার মা যদি দেখে ফেলে? ইস, রাখো তো। এই বলেই সে জেরিনকে নিজের দিকে টান দেয়। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে, যাই করো বা কেন। আজ আর ছাড়ো করো না প্লিজ। একদিন তো শান্তিতে একটু আদর করতে দাও আমাকে। এই, যত কোনো আদর হবে না। আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো জান। কি? তুমি দোলার সাথে ইটিস ফিটিস করনি তো? হাই, ছি 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 ছি, নিজের বাচ্চার বাবাকে কেউ এসব জিজ্ঞেস করে? ওয়েট, মজা বাজাচ্ছি। আরে ছাড়ো প্লিজ, কথা এখনো শেষ হয়নি। কিন্তু আমির জেরিনকে বলে, এই শোনো, যখন অনেক কষ্ট করে তোমার জামাগুলো খুলেছি, এখন আর পারবো না। এখন থেকে নিজেই খুলে রেডি থাকবে। দাঁড়াও, তোমার রেডি ঠেকাচ্ছি আমি। এই বলেই জেরিন আমিরের ঠোঁটে চুমু খেতে লাগে। আচ্ছা জান, আমাকে যদি এত ভালোবাসো তাহলে এত নাটক কেন করলে? এত নাটক না করলে তুমি আমার ভালোবাসার কদর বুঝতে না। মানুষ কাউকে হারালে তার মর্ম বুঝতে পারে। তোমার বেলাতেও তাই হয়েছে। আজ থেকে একটা নাটকের জন্য আজ দেখো, একটা নাটকের জন্য 4টা মানুষের জীবন পরিপূর্ণ। আদিলও তার ভুল বুঝতে পেরেছে। দোলারও সেম দশা। জানো আমি আদিলকে কি বলেছিলাম? কি গো? বলেছিলাম দোলা তোকে ডাকছে। সে আসলে এসবের কিছুই বুঝতে পারেনি। আর দোলাও জানতো না যে আদিল তার সাথে এমন একটা সময় দেখা করতে আসবে। আমি জাস্ট দোলার আদিলকে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম। কত নাটক রে বাবা। বাই দেবে, তুমি কি অ্যাক্টর নাকি আবার? না, আমি তো তোমার গল্পের ভিলেন হয়েই নাও। আমি ভাগ্যে বিশ্বাসী ছিলাম, আমার ভালোবাসা সত্যি ছিল, তাই আজ এত সুখ। কিন্তু তুমি যতগুলো কষ্ট দিয়েছো না, সব মনে আছে। একে একে সবগুলো ফিরিয়ে দেব। যাই করো না কেন, কোনো বিয়ের নাটক করো না প্লিজ। অনেক রাগ উঠে যাবে কিন্তু পরে। জানোই তো আমি কিভাবে শাস্তি দেই। হয়েছে, এবার নিজের রুমে যান। আপনার মা যদি একবার এসব দেখে না, তাহলে জানে মেরে ফেলবে। বেরোন আমার রুম থেকে। জান, বের করে দিচ্ছ? কাল বিয়ে হলে যা হওয়ার হবে। কপাল। হয়েছে, যাও যাও। মশা তাড়াচ্ছ বুঝি? না, তোমার ভাগ্য ভালো, কারণ মশা হলে তো এতক্ষণে আমার হাতের নিচে পড়ে ভর্তা হয়ে যেতে। এই বলে জেরিন দরজা লাগিয়ে দেয়। ওদিকে আদিল আর দোলার মধ্যেও একই অনুভূতি। দোলা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমার ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছো? মোটেও না, তোমার ভাই তো আমার দিকে ফিরেও তাকাতো না। কারণ সে হয়তো অনেক আগে থেকেই চেয়েছিল যেন আমরা আগের মতো এক হয়ে যাই, নিজেদের ভুল বুঝতে পারি। জি, তোমাকে আর কিছু বলার মতো ক্ষমতা নেই আমার, কারণ আমি নিজেই লজ্জিত। যাই হোক,
তুমি আমাকে ক্ষমা করে দিও, তাহলেই হবে। ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। আচ্ছা, তোমরা দুই ভাই এমন কেন? সব কিছুতেই শর্ত রাখো। এই যে ম্যাডাম, এত কিছু শুনতে চাইনি। শর্ত রাখবেন কিনা সেটা বলুন। যদি পারি তাহলে ঠিকই রাখবো, রাখবো না কেন? আরে ডোন্ট ওয়ারি, তুমি ঠিকই পারবে। তুমি কাছে আসছো কেন? আমি কিন্তু তোমার মতিগতি ঠিক বুঝতে পারছি না। একদম চুপ। শোনো, এটা 1-2 দিনের চা পাওয়া নয়, বরং কয়েক বছরের জমানো আকাঙ্ক্ষা। এই না না বলছি, প্লিজ, কাল তো বিয়েই। কিন্তু কে শুনে কার কথা? সকালে হয়ে উঠতেই নতুন একটা জীবন শুরু হয়। হ্যাঁ, এই জীবনটার জন্যই তো সকলে এত অপেক্ষা করেছিল। পুরো বাড়ি ফুল দিয়ে ডেকোরেশন করা হয়, ফুলের গন্ধ সবটা ছড়িয়ে গিয়েছে। দুই ভাইয়ের আজ একসাথে বিয়ে। খুব তাড়াতাড়ি ঘর আলো করে নতুন সদস্য এই বাড়িতে আসবে। এর থেকে খুশি চাই আমির আর আদিলের বাবা মা। সুন্দর করে দুই বউকে সাজানো হয়, এরপর বিয়ের পালা শুরু। কবুল বলার সময় জেরিনের কলিজা বাবা মায়ের জন্য হাহাকার করে। প্রতিটা মেয়ে পরিবারকে এই সময়টাতে পাশে চায়। দোলার পাশে তার বাবা মা আছে, কিন্তু তার সাথে কেউ নেই। বিয়ের আসরে এই কান্নায় ভেঙে পড়ে জেরিন। হঠাৎ করে পেছন থেকে পরিচিত একটা গলা ভেসে ওঠে। আর কাঁদতে হবে না, দেখ আমরা তো তোর সাথেই আছি। পেছনে ঘুরে তাকাতেই সে অনেক অবাক হয়ে যায়, কারণ পেছনে যে তার বাবা মা আর ছোট বোন ছিল। তোমরা? সারপ্রাইজ। কিছু বলার আগেই কান্নায় আরো ভেঙে পড়ে। বাবা মাও নিজের মেয়ের এমন হাহাকার দেখে নিজেদের আগলে রাখতে পারেনি। এইসব দেখে আমিরের মা বলে, এই যে সবাই কাঁদলে কি করে হয়, তাও এমন একটা খুশির মুহূর্তে। সব কিছু পরে হবে, আগে বিয়েটা তো হয়ে যাক একবার। জেরিনও তখন নিজেকে সামলে কবুল বলে, যাক বিয়েটা শেষ হলো শেষ পর্যন্ত, তাই না? জেরিন ছাড়া আমির যেমন অপরিপূর্ণ, তেমনি জেরিন তাকে ছাড়া সুবাসহীন ফুলের মতো। বিয়ে শেষ হয়ে গেলে আমির যখন জেরিনের কাছে আসে, তখন জেরিন তাকে বাবা মার কথা জিজ্ঞেস করে। আমার সারপ্রাইজকে তো তুমি ভয় পাও, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা সারপ্রাইজ দিব যাতে তুমি সারাটা জীবন মনে রাখো। আসলে আমি অনেক আগে থেকে তোমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। প্রথম দিকে তারা সবটা মেনে না নিলেও শুধুমাত্র তোমার কথা চিন্তা করে তারা নিজেদের সব রাগ অভিমানকে বিসর্জন দিয়ে আমার সাথে এখানে আসতে রাজি হয়। হঠাৎ তখনই সেখানে জেরিনের বাবা মা আসে। হ্যাঁ মা, তোর জন্যই এখানে আসা, কিন্তু আমরা অনেক খুশি যে তুই ঠিকঠাক আছিস। আমরা খবর পেয়েছিলাম তুই নাকি কোনো মাফিয়ার চক্করের হাতে পড়েছিস। সেখান থেকে নাকি কেউ বেঁচে ফিরতে পারে না। সবাই বলছিল তুই বেঁচে নেই। এসব শুনে যে কি করে এক একটা দিন আমরা কাটিয়েছি তা শুধুমাত্র আমাদের রব জানে। তবুও মনের বিশ্বাস হারায়নি। কিন্তু আমির তোমাদের কি করে এখানে আনলো? এটা শুনে আমির জেরিনের কানের কাছে এসে বলে, ওটা আমি রাতে তোমাকে আনবক্সিং করতে করতে না হয় বলবো। এটা শুনে জেরিন অনেক লজ্জা পায়। তখন জেরিনের বাবা মাও বলে, এসব নিয়ে পরে ঠান্ডা মাথায় কথা বলবো আমরা। তুই এখন রুমে গিয়ে রেস্ট নে। আমির জেরিনের হাত ধরে তাকে রুমে নিয়ে আসে। বউ, যা রেস্ট করার এখনই করে নাও, আজ রাতে কিন্তু কোনো ঘুম নেই। দেখবো নি, বাট তুমি কোথায় যাও? একটু পরে তো আমার লাইফে অন্য কারো শাসন চলবে, তাই যতটা হাতে সময় আছে একটু চিল করে নেই। জেরিন আর কিছু না বলে মুচকে হাসি দিয়ে দরজা বন্ধ করে দেয়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একেবারে রেড কালারের নাইটিটা পরে বের হয়। আমার রেড স্ট্রবেরি। ওমা, তুমি এসে পড়েছো? আমার রেড স্ট্রবেরি। চিন্তা করে দেখলাম সুন্দরীর কাছে বন্দি হলে কোনো প্রবলেম নেই। তাই বুঝি? এই বলেই জেরিনকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। জেরিনের নিঃশ্বাসের শব্দ আমিরকে আরো পাগল করে তুলছিল। আমির জেরিনকে শক্ত করে ধরে পাগলের মতো কিস করা শুরু করে। আমিরের ঠোঁটের ছোঁয়া জেরিনের ঠোঁট ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। শুধু ঠোঁট নয়, হাত দুটোও চলছে পোশাক খোলায়। এক সময় আমির জেরিনকে বিছানায় শুয়ে দেয়, এরপর আলমারি থেকে কিছু একটা বের করে। মনে আছে এগুলোর কথা? থাকবে না কেন? আজ আমি পরিপূর্ণ তৃপ্তি গ্রহণ করব তোমার। এই বলেই সে আগের মতো জেরিনের হাত হ্যান্ডকাফ দিয়ে আটকে দেয়, আর তারপর পা দুটো টেলিস্কোপিক টিউব দিয়ে। আর জেরিন বাধা দিচ্ছে না, বরং নিজেও ভালোবাসার স্বাদ গ্রহণ করে যাচ্ছে। হাত পা বেঁধেই হায়ানার মতো সে জেরিনের উপর ঝাঁপিয়ে পড়ে। বাকিটা না হয় আপনারা বুঝে নেন।
এভাবেই 2টা দিন চলে যায়। এখন জেরিন জানে যে কিভাবে তার বাবা মাকে এখানে এনেছে আমির। আসলে জেরিন যখন রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তখন আমির তাকে তেমনভাবে বাধা দেয়নি। তার একটাই কারণ, আর সেটা হচ্ছে সে বাংলাদেশ গিয়ে জেরিনের বাবা মায়ের সাথে গোপনে কথা বলবে দেখে। জেরিন চলে যাওয়ার পর আমির ঠিক তাই করে। প্রথমে আমিরের কথা কেউ বিশ্বাস না করলেও পরে জেরিনের কিছু ভিডিও ক্লিপস দেখে তারা মেনে নেয় যে আমির সত্য কথাই বলছে। শুধুমাত্র মেয়েকে ফিরে পাবে এই আশায় তারা কোনো কিছু না ভেবেই এতটা পথ পাড়ি দিতেও রাজি হয়ে যায়। বিয়ের 2 দিন আগে তাদের বিদেশে আনা হয়, কিন্তু কেউ যেন তাদের কথা না জানতে পারে, তাই আমির নিজের গেস্ট হাউসে তাদের রেখেছিল। তার কাছে মনে হয়েছিল বিয়ের দিন মা বাবাকে কাছে পাওয়ার থেকে বড় আর কোনো সারপ্রাইজ জেরিনের জন্য হতে পারে না। আর ঠিক তাই ঘটে। এখন তাদের হানিমুনের প্ল্যান চলছে। 2 ভাই একসাথেই হানিমুনে যাবে। জেরিন, হানিমুনে কোথায় যেতে চাও? একটা জায়গায় যেতে চাই আমি, যদি আমাকে অনুমতি দাও তবেই। তোমার একটা কথাতে আমি সব করতে রাজি তোমার জন্য, একবার বলে তো দেখো। বাংলাদেশ যাব। আমি নিজের দেশকে অনেক মিস করছি। সবাই বেশ অবাক হয়, কিন্তু জেনের কথায় সবাই খুশি হয়। তো কথায় কথায় আমিরের মা দোলাকে জিজ্ঞেস করে, কি গো জেরিন তো নিজের হানিমুনের প্লেস ঠিক করে ফেলেছে, তুমি কি ঠিক করলে? আমিও বাংলাদেশেই যাব। সেখানে 1 উইকের মতো হানিমুন এনজয় করে না হয় অন্য কোথাও ঘুরতে যাব। আসলে জানিনি তো, ছোটবেলায় আমি বিদেশে চলে এসেছি পরিবারের সাথে, তারপর আর কোনো দিন যাওয়া হয়নি। আসলে এই কথাই রইলো, তোমরা সবাই একসাথে বাংলাদেশ গিয়ে হানিমুন এনজয় করো। আর তুমি মা দোলা, আমি চাই হানিমুন থেকে আসার পর তুমি একটা সুখবর নিয়ে আসো। এটা শুনে দোলা অনেক লজ্জা পায়, আর আদিলও একটু একটু পাচ্ছিল আর কি। তো সব কিছু খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করে ফেলে আমির। জেরিনের বাবা মাও তাদের সাথে বাংলাদেশ যায়। সেখানে তাদের হানিমুন অনেক সুন্দর কাটে। একদিন জেরিন আর আমির রাতের রাস্তায় হাঁটতে বের হয়। জানো জান, আমি খাওয়া দাওয়া করলে না একটু আর নড়াচড়া করতে পারি না, না হাঁটলে শান্তি পাই না। তাই তো তোমাকে নিয়ে হাওয়া খেতে বের হয়েছে। আজ একটু শান্তি পাচ্ছি। কেন, সবসময় কি অশান্তিতে থাকো? আরে তেমন কিছু না, তোমার বডিগার্ডদের ভাগ্যিস দূরে দাঁড় করিয়ে রেখেছো, তা না হলে তো গা ঘেসে দাঁড়িয়ে থাকে। ওটাই তো দায়িত্ব ওদের। ইস, আমার তো মাঝে মাঝে মনে হয় ওগুলো বডিগার্ড না, আমার সতীন। ছি, যাও তো। এমন মুখের রিয়াকশন দেখে জেরিন আর না হেসে পারে না। ওয়েট বেব, একটা কল এসেছে, তুমি এখানে থাকো, আমি আসছি। জেরিন ভালো মেয়ের মতো রাস্তার কোণে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তখনই পেছন থেকে জেরিন বলে কেউ একজন ডাক দেয়। যা শুনে জেরিন পেছনে তাকাতেই অনেক অবাক হয়। তুমি এখানে? কালকেই খবর পেয়েছি যে তোমাকে খুঁজে পাওয়া গেছে। আমি সিলেটে গিয়েছিলাম কাজে, কিন্তু তোমার কথা শুনে প্লেনে ইমার্জেন্সি টিকিট কাটি। তুমি বুঝি আমাদের বাসায় যেতে এখন? যেতাম, কিন্তু তোমাকে তো আর রাস্তায় পেয়ে গেলাম। এই বলেই সে জেরিনের হাত ধরে বলে, যেতাম, কিন্তু তোমাকে তো রাস্তায় পেয়ে গেলাম। অনেক খুঁজেছি তোমাকে, পাগলের মতো করে খুঁজেছি। আমি আর কোনো দিন তোমাকে চোখের আড়াল হতে দিব না। অনেক দেরি হয়ে গিয়েছে। মানে? জেরিন কিছু বলে ওঠার আগেই আমির তার কাছে আসে। কে উনি? কেউ না। মানে কি? আপনি কে? আমি ওর হাজবেন্ড। হোয়াট? জেরিন, তুমি বিয়ে করেছো? আর আমি প্রেগনেন্টও। ভুলে যাও আমাকে জীবনের একটা দুঃস্বপ্ন ভেবে। হ্যাঁ, তুমি সত্যি আমার জীবনের প্রথম ভালোবাসা ছিলে, কিন্তু ভাগ্যে যা ছিল তাই হয়েছে। যাই হোক ভাই, নতুন করে তুমি জীবন শুরু করলে আমি অনেক বেশি হ্যাপি হব। আমিরও সবটা বুঝতে পেরে যায়, তাই আর কোনো কথা না বলে জেরিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্বাক দৃষ্টিতে আইমান জেরিনের দিকে তাকিয়ে থাকে, তার স্বপ্নের মেয়েটার জন্য কারোর। এভাবেই 15 দিনের মতো বাংলাদেশে থাকার সুযোগ হয় জেরিনের। আইমানের আর খোঁজ পায়নি জেরিন। আর দোলা এবং আদিলও 7 দিন বেরিয়েই সুইজারল্যান্ড ঘুরতে চলে গিয়েছিল। এদিকে আমিরের সব কাজ পড়ে আছে, তাই মন না চাইলেও জেরিনকে ফিরে যেতে হয়। সব মেয়েরাই এই সময়টা মায়ের বাড়িতে কাটাতে চায়, কিন্তু এখানে ডিস্টেন্সটা একটু বেশি। যাই হোক, বেড়ানো শেষ করে আবারও নিজেদের বাড়ি ফিরে যায় তারা। এভাবেই দিন কাটতে লাগে। দেখতে দেখতে 7 মাস পেরিয়ে যায়। ডেলিভারি হতে আর বেশি দিন বাকি নেই। জানো আমির, দোলা আর আদিলের নাকি আজকের দিনেই প্রথম রিলেশন শুরু হয়েছিল। এখনও তারা সেই দিনটাকে মনে রেখেছে। তাই দোলা আদিলকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাতে একটা পার্টির আয়োজন করেছে। কোথায় হবে? আরে ছাদে হবে, কারণ আমি বলে দিয়েছি বাইরে যেতে পারবো না, শরীর চড়া না আমার। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আজ বাড়ি ফিরে আসবো।
এই বলে সে জেরিনের কপালে আর পেটে চুমু দিয়ে অফিসে চলে যায়। আর আদিল এবং তার বাবাও তার সাথেই অফিস যায়। রাতে সবাই বাড়ি ফিরলে আদিলকে দোলা সহ বাকিরা সারপ্রাইজ দেয়। হায় আল্লাহ, আমার তো মনেই নেই। থাকবে কি করে? আমার কথা কি তোমার মনে থাকে? হঠাৎ জেরিনের জানি কেমন পেইন ফিল হয়। প্রথম দিকে কম হলেও আস্তে আস্তে বেড়ে যায়। আমির, এটা অনেক পেন করছে, আমি পারছি না আর। তাড়াতাড়ি করে জেরিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলের মাথায় টেনশন, কারণ জেরিনের ডেলিভারি পেইন শুরু হয়েছিল আর তাই তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ঘন্টার পর ঘন্টা বাইরে ওয়েট করার পর একসময় ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসে। কংগ্রেচুলেশন মিস্টার এমির, আপনার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। জেরিন, ও কেমন আছে? চিন্তা করবেন না, এ নর্মালি ডেলিভারি হয়েছে, মা সন্তান সবাই সুস্থ আছে। সবাই এক এক করে ভিতরে যায়। আদিল এই নিউজ ফোন করে জেরিনের পরিবারকেও জানিয়ে দেয়। সবাই অনেক খুশি হয়ে যায়। সব ঠিকঠাক করে যখন জেরিনকে কেবিনে আনা হয় তখন সবাই এক এক করে দেখতে আসে। মেয়েটা দেখতে একদম তোমার মতো সুন্দর হয়েছে জান। হ্যাঁ, কিন্তু স্বভাব পেয়েছিলাম। কেন? আমি কি করলাম আবার? দেখো না, তোমার যেমন ধৈর্য নেই, এরও ঠিক একই অবস্থা। সময় হওয়ার আগেই চলে এসেছে। মাকে একটু পার্টিটা এনজয় পর্যন্ত করতে দেয়নি। সরি দোলা আর আদিল, তোমাদের পার্টিটা নষ্ট হয়ে গেল। আরে কি সব যে বলো, এই বাচ্চাটার ঠিকই আর বড় এনজয় কি হতে পারে? যাই হোক, ও কিন্তু অনেক কিউট। ইস, আমার তো ওকে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। কি আদিল, তুমি চুপ করে আছো কেন? না, তেমন কিছু হয়নি। চাচ্চু ভাইয়ের ফিলিংসটাই আলাদা। মনে মনে আদিল অনেক গিল্টি ফিল হচ্ছে। কি করে একদিন সে এই নিষ্পাপ শিশুকে মেরে ফেলার কথা মুখে এনেছিল। হঠাৎ করে দোলা আদিলের হাত ধরে বলে, সবাই যেহেতু এখানে আছে তাহলে তোমাকে আরেকটা সারপ্রাইজ তো দেয়াই যায়। মানে আবার কিসের সারপ্রাইজ দিবে? এই বলে সে প্রেগনেন্টের নিউজটা আদিলের হাতে দেয়। সবাই যেমন অনেক বেশি খুশি হয় তেমনি অনেক বেশি অবাক হয়। আল্লাহ, আজ দেখি শুধু হ্যাপি আর হ্যাপি নিউজ আসছে। আমার ছেলে, নাতনি আর বৌমাদের উপর যেন কারো নজর না লাগে। হঠাৎ করেই জেরিনের ফোনে একটা ভিডিও কল আসে। ফোনটা আমিরের কাছে ছিল। হ্যালো। তুমি আয়মান না? জি, একটু আগেই গুড নিউজটা পেলাম। শুভেচ্ছা তোমাকে। থ্যাঙ্কস। ফোনটা কি জেরিনের কাছে দেওয়া যাবে? আমির ফোনটা জেরিনের কাছে দিতেই আয়মান তাকে বলে, তুমি এভাবে সবসময় সুখী হও। আর একটা খবর দেওয়ার আছে তোমাকে। আমার সামনের সপ্তাহে বিয়েতে তুমি থাকলে অনেক খুশি হতাম, কিন্তু আমি জানি তোমার শরীরের কন্ডিশন এখন ভালো নেই। শুনে অনেক খুশি হলাম তুমি বিয়ে করেছো। কারোর জন্য কারোর জীবনকে থামিয়ে রাখা উচিত না। আর আমার মেয়ের জন্য দোয়া করবে। কথা বলা শেষ হয়ে গেলে আমির সবার সামনে জেরিনকে বলে, আজ আমাদের জীবনের পূর্ণতা লাভ করেছে। ঘর আলো করে মেয়ে এসেছে। এখন মনে হচ্ছে জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, সব পেয়ে গিয়েছি আমি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাদের দুজনের পাশে সব সময় থাকবো। এই বলে সে জেরিনার নিজের মেয়ের কপালে চুমু দেয়। সবাই এতে অনেক খুশি হয়। হ্যাঁ, এভাবেই সেই দিনের সেই টক্সিক লাভারটা আজ জেরিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় অন্যতম হয়ে দাঁড়িয়েছে। এভাবেই তারা নিজেদের জীবনের গল্প চালিয়ে যাবে। তাদের মেয়ের সুন্দর একটা নাম রাখবে। একদিন দোলা আর আদিলের ঘরেও কোনো এক অতিথি আসবে। কারো লাইফ থেমে থাকবে না। হয়তো এভাবেই তাদের সকলের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাবে। মোরওভার, এত ঝামেলার পরও যে তারা দুজন এক হতে পেরেছে সেটাই অনেক। কথায় আছে না, কাউকে মন থেকে চাইলে তাকে একদিন না একদিন ঠিকই পাওয়া যায়। যদিও ভাগ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এভাবেই আমির অ্যান্ড জেরিনের লাভ স্টোরির হ্যাপি এন্ডিং হয়। সমাপ্ত। আজকের জন্য এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।